আচ্ছা যদি আমরা নিয়ে নেই তারপরে আমরা এটা হচ্ছে আচ্ছা তাহলে আমরা যদি এটাকে ধরি আমরা দেখলে একটা একটা করে সেকশন ধরি তাহলে 1 2 3 4 5 6টার মধ্যে আমরা দুইটা হেডার ফুটার পাচ্ছি একটা ন্যাপ পাচ্ছি বাকি আমরা হেডার প্লাস আমরা দিতে পারি হচ্ছে ন্যাপ প্লাস দিতে পারি হচ্ছে আমরা ধরেন যে কল টু অ্যাকশন ছিল একটা তাই না এটা যদি আমরা কল টু অ্যাকশন ধরি তাহলে আমাকে ট্যাগ ধরতে হবে এগুলো তো ট্যাগ তাই না এটা হেডার ট্যাগ HTML5 এর এটা ট্যাগ কিন্তু কল টু অ্যাকশন ট্যাগ হবে না তাহলে আমি একটা কাজ করতে পারি যে এখানে একটা সেকশন নিয়ে ওইটা একটা ক্লাস দিতে পারি ঠিক আছে দেন আমরা নিলাম হচ্ছে মেইন পার্ট এটা একটা সেকশন ধরেন যে সেকশন দিলাম হচ্ছে মেইন সেকশন দেন আমরা আসলাম হচ্ছে আর কি আছে মেইনের পরে আছে ওই সার্ভিস ছিল একটা তাই না সার্ভিস ছিল তাহলে মেইনের আগে আমি আরেকটা সেকশন নিচ্ছি সেকশন সার্ভিস দিলাম কল সার্ভিসটা আগে তারপর হচ্ছে মেইন তারপর হচ্ছে ফুটার তাই না তাহলে আমার চলে আসলো একটা সেকশন দুটো সেকশন কল টু অ্যাকশন এটা হচ্ছে মেইন তারপরে এখন আমার এগুলা কোনো ভাগ করার দরকার নাই খালি এটা কি করবো আমি এই তিনটা ভাগ আছে তিনটা ডিপ নিয়ে নেবো সিঙ্গেল হবে সার্ভিসে ধরেন যে সার্ভিস দিয়ে আমি করতে পারি এই ধরনের কাজগুলো আমরা কেন করি যে একটা হচ্ছে কমন ক্লাস রাখি যদি আমার ওই প্রতিটা বক্সে যদি কমন কাজ করতে হয় কমন কাজ করবো তাহলে কমন ক্লাস একটা রাখি দেবো আর প্রতিটার সাথে একটা করে এক্সট্রা ক্লাস রাখার ভালো হচ্ছে সুবিধা হচ্ছে যে কোনো একটা ডিবে যদি ব্যতিক্রম কিছু থাকে কারণ যে আমার এই মিডিলের যে পয়েন্টটা আছে এখানে ব্যতিক্রম একটা হালকা একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড আসতে পারে এই জন্য আমি সবসময় প্রতিটা কমন ক্লাসের সাথে প্রতিটার জন্য ডিফারেন্ট একটা ক্লাস রাখি দেবো এটা আইডির কাজও করে আইডি ডিক্লার না করে আমি ক্লাস রাখি দিলাম একটা করে কোনো সমস্যা নেই দেন আমি এর মধ্যে এখন দিতে পারবো কন্টেন্ট আর এটাকে আমি দুই ভাগ করবো দুই ভাগ করলে তাহলে আমি কি দিব মেইনটাকে একটা দিব হচ্ছে মেইন নামে একটা আমাদের ট্যাগ আছে তাই না HTML5 এর আর একটা দিব হচ্ছে হ্যাঁ মেইন একটা ট্যাগ আর সেট একটা ট্যাগ এখন এই মেইনের ভিতরে ডিপেন্ড করবে হচ্ছে আমার এই টাকার স্টাইলটার উপরে এটা কিন্তু লেআউট এটা কিন্তু স্টাইল না মানে পিএইচডি না হ্যাঁ যদি এখানে স্টাইলটা থাকে এমন যেখানে সিম্পল একটা আর্টিকেল আছে তাহলে আমি মেইনের ভিতর ডাইরেক্ট দেবো কি আর্টিকেলটা একটা মেইনের ভিতর ডাইরেক্ট দেবো হচ্ছে আর্টিকেলটা দেবো আর যদি এমন থাকে যে ওই মেইনের জায়গাটাই এই জায়গাটা অনেক বড় এখানে ধরুন অনেকগুলো ব্লক টাইপের আছে থাকে আমি এখানে এর ভিতরে সেকশনও ভাগ করতে পারি এর ভিতরে আবার এসাইড নিতে পারি এর ভিতরে হেডার ফুটার নিতে পারি কোনো সমস্যা নাই HTML5 এর যে ট্যাগগুলো আছে এগুলা কোন হিসাবে গ্রুপিং করবেন হ্যাঁ বা কার ভিতরে কাকে দিবেন এটা বাধ্যতামূলক কিছু নাই যেমন আমি এখানে যদি এটা দিতে পারি তাহলে এখানে একটা আর্টিকেল দিলাম আর্টিকেলের কি থাকে একটা আর্টিকেল একটা নাম থাকে তারপরে কি থাকে ধরেন যদি ব্লগ টাইপের হয় তাহলে ওখানে ডেট থাকবে অথরের নাম থাকবে ক্যাটাগরি থাকবে হ্যাঁ কমেন্ট দেখাবে কয়টা কমেন্ট আছে এই ধরনের জিনিসগুলো থাকে না তাহলে আমি এটাকে আবার কয়েক ভাগ করতে পারি কেমন যে এটাকে আমি করতে পারি হচ্ছে হেডার ধরেন যে হেডার রাখলাম তারপরে মিডলটা রাখলাম হচ্ছে ধরেন যে এটা রাখলাম প্লাস আমি এই হেডার ট্যাগ তো এখানে ইউজ করছি তাই না এটা হচ্ছে আমার সাইড হেডার আমি এই হেডারটা আর্টিকেল হেডার HTML5 এর কোনো বাধা নাই আমি এখানে হেডার ইউজ করতে পারি এই হেডারের ভিতরে কি থাকবে এখানে হবে যেটা আর্টিকেলটার হেডিংটা তারপরে আছে কন্টেন্টের মধ্যে থাকবে হচ্ছে ফুল
লেখাটা যা লেখা থাকবে বডিটা, আর ফুটারের মধ্যে কি থাকবে, হ্যাঁ যেমন বডি ইয়ে থাকতে পারে, হ্যাঁ লিঙ্ক টিঙ্ক যা কিছু আছে, তারপর ওই যে বললাম ডেট কবে পাবলিশ হয়েছে অর্থাৎ টথার। এখন কেউ এটা নিচেও দেয়, কেউ আবার এটাকে এখানে অনেক জায়গায় থাকে না, পোস্টের পরে কি থাকে সবগুলা জিনিস দেওয়া থাকে, হ্যাঁ কেউ সাইডে দেয়। তো এটা যে ফুটার দিছি, ফুটার মানে হচ্ছে এক্সট্রা লেখাগুলা, তাই না, যে এক্সট্রা যেগুলো আছে, যেমন কপিরাইট থাকে, সাইডে ফুটার হলে কি থাকবে, কপিরাইট থাকবে। আর আর্টিকেলে ফুটার হলে কি থাকবে, অথরের নাম থাকবে, কবে ক্রিয়েট হয়েছে, কোন ক্যাটাগরিতে, এগুলো থাকবে। এখন ফুটারে থাকবে হচ্ছে এই জিনিসগুলো, এক্সট্রা জিনিসগুলা। ফুটার চেয়ে সবসময় কন্টেন্টের নিচে থাকতে হবে বা হেডারের নিচে থাকতে হবে এরকম সত্য নাই। আমার ফুটার এরকম থাকতে পারে, যদি এমন কেউ ডিজাইন করে যে একটা ব্লগ আছে সবার উপরে হচ্ছে কোণার মধ্যে কি থাকবে, সব লেখাগুলা থাকবে, এক্সট্রা লেখাগুলা, আর তারপরে হেডিং, তারপরে কন্টেন্ট, তাহলে আমার ফুটারটা কি হতে পারে, উপরে যাইতে পারে। তো HTML5 যে ট্যাগগুলো আমরা ইউজ করবো, হ্যাঁ এই ট্যাগগুলোর মধ্যে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আমার স্ট্রাকচার যেমন দরকার আমি তেমন ইউজ করবো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা এটা আমরা ইউজ করলাম এভাবে, এটা আমরা যে কোনো ইউজ করতে পারি। ফুটারটা এখানে রাখলাম, কন্টেন্ট ইউজ করলাম। আর এই সাইডটাতে কি থাকে, নর্মালি সাইডের মধ্যে সাইড বার থাকে। যদি এখানে আর্টিকেল দেয় তাহলে যে আমরা ওয়ার্ডপ্রেস এটা করছিলাম, যদি আর্টিকেল আসে ওই যে কাস্টম করে দিয়ে কটা আর্টিকেল নেবো, যে এখানে একটা মেইন আর্টিকেল এখানে থাকতে পারে। আর যেহেতু আমাদের HTML তো আনার কোনো সমস্যা না, ডাটাবেস নাই, কোনো কিছু নেই, আমি লিখে দিলেই হয়ে গেল। তো এখানে আমি দুটো আর্টিকেল বসাইতে পারি। এখন যদি দুটো আর্টিকেল হয় আমি এখানে এরকম করতে পারি, ধরুন যে পোস্ট, আবার ওইভাবে নিতে পারি পোস্ট। এখন যদি আমি এখানে দুটা নিই তাহলে আমার পোস্ট 1 পোস্ট 2, হ্যাঁ। অথবা আমি এই কাজটা অন্যভাবে করতে পারি, কেমন, আমি ডাইরেক্ট ডিপ না নিয়ে এখানে আবার করতে পারি, কোনো সমস্যা নেই। সেকশন 1-এ একটা আর্টিকেল থাকবে, সেকশন 2-তে একটা আর্টিকেল। আবার আমি এরকম করতে পারি, সেকশনের ভিতরে আবার আমি আর্টিকেল নিতে পারি, তাহলে আমার সেকশনের ভিতরে আর্টিকেল, সেকশনের ভিতরে আবার আর্টিকেল। স্ট্রাকচারটা আমরা যেভাবে করি HTML5 এর ট্যাগগুলো আমরা বেশি ইউজ করার চেষ্টা করবো। যেগুলো যেমন আমি যদি এখানে HTML5 ইউজ করি তাহলে দেখেই বোঝা যাচ্ছে এটা হেডার, এর ভিতরে আর কমেন্টের দরকার হয় না, তাই না। এখানে দেখেই বোঝা যাচ্ছে ফুটার, ব্রাউজারে বুঝতে পারবে ফুটার, সার্চ ইঞ্জিনে বুঝতে পারবে যে এটা ফুটার। ফুটার বলে সার্চ ইঞ্জিন কী খুঁজবে, সাইডের ফুটার হলে সে খুঁজবে হচ্ছে কপিরাইট ইনফরমেশনগুলা, তারপর নাহলে সে পোস্টের যদি হয় তাহলে খুঁজবে হচ্ছে অথর ইনফরমেশন বা ক্যাটাগরি বা ডেট, এগুলাই তো। HTML5 এই কয়েকটাই ট্যাগ ছিল এরকম। HTML5 এই কয়েকটা ট্যাগ লিস্ট ছিল, আর তেমন বেশি কিছু দরকার নাই। HTML5 কিন্তু কিছু ট্যাগ ডিলিট হয়ে গেছে, যেমন আমরা সেন্টার একটা ট্যাগ ইউজ করতাম না, যারা HTML4 করছেন এরকম একটা ট্যাগ ছিল না, এটা HTML5 ডিলিট করে দিচ্ছে, এটা HTML5 ধরে না। এখন যদি কোনো পেজ HTML5 দিয়ে ভেরিফিকেশন করতে চান তাহলে ওটাকে ইরোর ধরবে, কারণ HTML5 ওই ট্যাগটাকে চিনে না। CSS, হ্যাঁ টেক্সট অ্যালাইন সেন্টার, তারপরে একটা ট্যাক্স, হ্যাঁ ওইটার কাজ শুধু সেন্টার করা, ওইটা CSS নিয়ে চলে গেছে। তারপরে একটা এরকম ট্যাগ ছিল না, ছিল, এইটা একটা চলে গেছে, এটা CSS সব। এটা এগুলো যদি ইউজ করেন তাহলে W3 ভেরিফিকেশন যেটা আছে HTML5 এর, W3C, এটা দিয়ে যদি HTML5 কে ইয়ে করেন, আপনার কোডটা ভ্যালিড লিখছেন না ইনভ্যালিড লিখছেন, তাহলে চেক করতে গেলেই ওই ট্যাগগুলো ধরে যাবে। যদি আমরা এখানে আপ করি ফাইলটা, সেন্টার ট্যাগ থাকে বা ফন্ট ট্যাগ থাকে তাহলে ইরর দেখাবে। এই কমন লিস্টগুলো ছিল আমাদের কাছে। HTML5 লিস্টটা দিন বাই করছিলাম না আমরা, আচ্ছা এই নিউ এলিমেন্টগুলো দেখলেই হবে। স্পিডে দেখেন না। আচ্ছা এই যে আমরা বলছিলাম যে আমরা কি কয়েকটা ট্যাগ ইউজ করবো, আর্টিকেল এ সাইড বেশি দরকার, ডিটেলস দরকারও নাই, অনেকগুলো ব্রাউজার সাপোর্টও করে না, ডিটেলস দরকার নাই।
ভিডিও এটা বলছিলাম ওই যে এটা মনে হয় ওই যে দিন বললাম যে ডিরেকশন একটা হচ্ছে লেফট থেকে লিখি আর আরবি উর্দু আসলে রাইট থেকে আসে। হ্যাঁ, ওটা আমাদের তেমন লাগবে না, আমাদের ফুটার আছে, হেডার আছে, মেইন। আর এইটা একটা ইউজ করতে পারেন, এটা খুব ভালো ইউজ করার জন্য। আপনি সাইডের যেই টেক্সটগুলো মার্ক করতে চান, হাইলাইট করতে চান, আমরা নর্মালি কী দিয়ে করি? ইউ দিয়ে করি বা আই দিয়ে করি বা বি দিয়ে করি। হ্যাঁ, তো বোল্ড হচ্ছে এখন তো স্ট্রং বেশি ইউজ হয়, বি ইউজ হয় না, স্ট্রং বেশি ইউজ হয়। হ্যাঁ, তো এই জিনিসটা হয় ওইটা যদি স্ট্রং ইউজ করি তাহলে কিন্তু সার্চ ইঞ্জিন ধরবে না যে এই টেক্সটটা আপনার গুরুত্বপূর্ণ, সার্চ ইঞ্জিন ধরবে না। কিন্তু যদি মার্ক ইউজ করেন সার্চ ইঞ্জিন ধরবে যে এটা আপনার ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ টেক্সট। আর এই মার্ক যদি ইউজ করেন তাহলে হবে কি, এটার বিপরীতে একটা সিএসএস লিখে দিলেন, এটার বিপরীতে একটা সিএসএস কেমন লিখলেন, আপনার সাইডে বিভিন্ন জায়গায় আপনি মার্ক ইউজ করছেন। কি দেখুন, তখন আমি একটা কিছু লিখলাম, কারণ এই মার্কটাকে যদি আমি একবার সিএসএস করে রাখি তাহলে আমার লাভটা হচ্ছে দুই দিকে। ও, এটা কি আসছে? তাহলে এটাকে ধরেন যে আমি দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, দিলাম হচ্ছে লিঙ্ক যদি আমরা করি, কালার কি ইয়েলো হয়েছে, এটা রেড, গ্রিন, ব্লু। আচ্ছা, এই ধরনের আমরা কি থাকবে মার্ক করা টেক্সট ইউজ করতে পারি। এর বিপরীতে এখন আমি যে কিছু ইউজ করতে পারি, আমি এটা ইউজ করতে পারি। আবার আপনি মার্ক দিয়ে বোল্ডের কাজও করাইতে পারেন, তাই না? মার্ক দিয়ে আমি বোল্ডের কাজও করতে পারি, মার্ক করে আছে। এটাতে আমি যে কোনো কাজ করতে পারি। জাস্ট আমার লাভটা হচ্ছে HTML5 ইউজ করতেছে, আর হচ্ছে আমার ব্রাউজারও বুঝতে পারবে ইম্পর্টেন্ট টেক্সট, আর সার্চ ইঞ্জিনও বুঝতে পারবে। আর এই ধরনের ট্যাগগুলোর পিছনে কি করে, বিভিন্ন ব্রাউজার বিভিন্ন সিএসএস করে রাখে। যেমন স্ট্রংয়ের পিছনে কি করে থাকে, বোল্ড করে রাখে, তাই না? বিভিন্ন ব্রাউজার বোল্ড করে রাখে। কিছু ব্রাউজার আছে আপনি ওই স্ট্রং ট্যাগ দিলে নর্মালি কি হয়, আমি দেখেন স্ট্রং ট্যাগ দিই, স্ট্রংয়ের ট্যাগ দিই, তাহলে কি হবে দেখেন, আমি দেখেন একটা স্ট্রংটা ইউজ করি, বোল্ড হয়েছে। এখন বোল্ড হওয়া মানে এটা স্ট্রং, কোনো ব্রাউজারটাকে আপনাকে এমন করে রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিতে পারে। টেক্সটটা স্ট্রং বোঝাইলে হইলো যে এটা একটু ডিফারেন্ট টেক্সট। হ্যাঁ, আলাদা। আর যদি আপনি যদি এরকম থাকেন যে যেই ব্রাউজারেই হোক আমাকে বোল্ডেই করতে হবে, তাহলে তো আপনি স্ট্রং দিবেন না, তাহলে আপনি কি দিবেন? যে কোনো ব্রাউজার আমাকে বোল্ড করতেই হবে। আর যদি এমন হয় যে না আমার এই টেক্সটটা একটু ডিফারেন্ট, এই টেক্সটটার গুরুত্ব বেশি, তাহলে আমি স্ট্রং দিতে হবে। এখন ব্রাউজার ডিপে এটাকে ইয়ে করবে। আপনি যদি সিএসএস করেন তো ভালো, সিএসএস না করলে কোনো ব্রাউজার মোটা করবে, কোনো ব্রাউজার আন্ডারলাইন দিবে, কোনো ব্রাউজার আপনাকে এটাকে ইটালিক করে দিবে, তাদের ইচ্ছা। হ্যাঁ, ওদের মতো খালি বুঝাবে যে এটা একটা স্ট্রং ট্যাগ, এরকমই আর কি। তো আমরা এখানে মার্ক ইউজ করতে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ ইউজ করব। আর সামারি টামারি টাইম এগুলো ইউজ করতে আমার দরকার নাই, খুব কমই ইউজ হয়। আচ্ছা, এখন আরও কিছু কথা আছে, যেমন HTML5 কিন্তু সব ব্রাউজার সাপোর্ট করে না। HTML5 যেমন নতুন ব্রাউজার সব সাপোর্ট করে, i9-এর, হ্যাঁ 9-এর নিচে সাপোর্ট করে না, না HTML5 সাপোর্ট করে না। এখন যদি সাপোর্ট করাইতে হয় তখন আপনাকে এক্সট্রা একটা কাজ করতে হবে, এটা হচ্ছে আগেই করে নেবেন। HTML5 দিয়ে কাজ করতে চাইলে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ দরকার নাই, একটা লিঙ্ক আছে এখানে, লিঙ্কটা অনেক জায়গায় পাবেন, আমি জাস্ট এখান থেকে কপি করতে চাচ্ছি আর
এই যে এই ফাইলটা আপনি অনেক জায়গায় পাবেন। এই ফাইলটা দিলে কি হবে, IE9 এর নিচে যেগুলো আছে 8, 7, 6 তারা HTML5 সাপোর্ট করবে। ওদের জন্য জাস্ট এই জিনিসটা আপনি এই জিনিসটা অ্যাড করে দিবেন কোথায়, হেডারে। এটা যেহেতু কমেন্টটা শেষ করে দিলে, কমেন্টের শেষটাও এখানে আছে। তাহলে এখানে কি বলছে, লেস দেন I9 এর নিচে হলে এই লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই লিঙ্কটা অ্যাক্টিভ হলে HTML5 সাপোর্ট করবে, কোনো সমস্যা নেই। তো HTML5 এর কাজ করতে হলে অবশ্যই এই জিনিসটা করে দিবেন, কারণ যদি এই জিনিসটা না করেন তাহলে HTML5 এই ট্যাগগুলোকে IE এই ট্যাগগুলোকে আর অ্যাক্সেস করবে না, সেগুলোকে কোনো ট্যাগ ধরবে না HTML, এগুলো একটাকেও ট্যাগ ধরবে না। ওই জন্য আমরা এটা অ্যাড করে দেবো। এটা হচ্ছে কমন HTML5 যদি কাজ করতে চান এই কমন কথা। এগুলা আরও কিছু কমন জিনিস আছে, যেমন HTML5-এ বড় হাতের ছোট হাতের কোনো ইরর ধরে না। যেমন আপনি যদি এখানে এটা বড় দেন, এটা ছোট দেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কেস সেন্সিটিভ তো নাই, এবং ভ্যালিডেশন মানে ভ্যালিড আসছে কিনা ইনভ্যালিড চেক করতে গেলেও ধরবে না, কোনো কিছুই ধরবে না। হ্যাঁ, এমনকি HTML5-এ যদি আপনি এটা নাও দেন, আপনার এমন এগুলা দরকার নাই, ধরেন আপনার কোনো CSS দরকার নাই, আপনি যদি এই ট্যাগটাকে করে দেন, রিমুভ করে দেন, কোনো নিরোধ ধরবে না HTML5। যা আপনি অনেকে ইনলাইন ভিতরে CSS করে না, ইনলাইন CSS করে, তারপরে কি ওই যে পেজের ভিতরে এখানে স্টাইল ট্যাগ দিয়ে CSS করে, এরকম ট্যাগ আছে না, এরকম ট্যাগ আছে না, এর ভিতরে CSS করে, তাহলে তার তো হেডার দরকার হইতে না পারে। আচ্ছা, হ্যাঁ, ইন্টারনাল CSS বলে এটাকে। একটা হচ্ছে এক্সটার্নাল, একটা ইন্টারনাল, একটা হচ্ছে ইনলাইন। এটা হচ্ছে ইন্টারনাল CSS বলে। তো এরকম ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে হেডারের ভিতরে জিনিসটা আপনার দরকার নাই, তাহলে আপনি এটাকে বাদ দিলেও HTML5 কোনো ইরর ধরবে না। কিন্তু হ্যাঁ, না, কোনো সমস্যা করে না। ঠিক আছে, এছাড়া HTML5 যদি ডিক্লেয়ার করেন এখানে, ঠিক আছে, তাহলে কোনো কিছুই সমস্যা করবে না। এমনকি যদি বডি ট্যাগটা না দেন, আপনি বডি ট্যাগটা দিলেন না, বডি শুরু আছে না, যদি ডাইরেক্ট এখান থেকে শুরু করলেন, HTML5 এটাকেও ইরর ধরবে না। কিন্তু এই কাজগুলো খারাপ, প্র্যাকটিস খারাপ আর কি, করা ঠিক না, বললাম আর কি। অনেক কোডার আছে যখন দেখে যে যেটা সহজ ওইটাই করে, বাদ দিয়ে দিল। হ্যাঁ, আপনি এই ট্যাগটা না দিলেও কোনো সমস্যা নাই। HTML5-এ HTML শুরু শেষ না দিলেও কোনো সমস্যা নাই, ধরবে না। তো অনেক ডেভেলপার আছে কি এগুলো ছাড়াই করে, আপনি তখন বলবেন যে এটা একটা ইরর না। হ্যাঁ, সে HTML5-এ কোড করলে সেগুলো বাদ দিতেই পারে, কোনো সমস্যা নেই। তারপরে এই যে এখানে যে সমস্যাটা ছিল, একটা হচ্ছে স্ল্যাশ দিয়ে শেষ করে, একটা হচ্ছে HTML5 স্ল্যাশটাকে অপশনাল করে দিছে, আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু নর্মালি HTML5 বলে হচ্ছে এইভাবে ইউজ করতে। হ্যাঁ, নর্মাল আগে HTML4-এ বা ইয়েতে কাজ করলে নর্মালি সবগুলো স্ল্যাশ দিয়ে শেষ করে। এমডি ট্যাগ যেগুলোকে বলে আর কি, ইমেজ, লিঙ্ক, বিআর, HR, যা কিছু আছে। আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক HTML এর কথাবার্তা, আর তেমন কিছু নাই। এখন আরো কিছু জিনিস আছে HTML5-এর, সেটা হচ্ছে, তাহলে আমরা এইভাবে একটা কোড করলে আমরা কি করতে পারি, এরকম একটা স্ট্রাকচার সহজেই দ্বারা করতে পারি। আচ্ছা, আর একটা কমন কাজ করবেন যদি HTML5 দিয়ে কাজ করেন, ডিভের ডিসপ্লে কি থাকে, CSS করছেন সবাই কম বেশি, তাই না, সবাই করছেন। ডিভের ডিসপ্লে ব্লকের কি থাকে, মানে ডিসপ্লে যে প্রপার্টিটা আছে, একটা প্রপার্টি আছে না CSS এরকম, এরকম প্রপার্টি আছে না। তো ডিভের ক্ষেত্রে কি থাকে, না ইনলাইন হচ্ছে, ওটাকে ব্লক বলে। চারটা আমরা ধরি, একটা হচ্ছে ডিসপ্লে নান, তাহলে দেখাবেই না, একটা হচ্ছে ইনলাইন ব্লক, আর একটা হচ্ছে ব্লক। তো ডিভের ক্ষেত্রে ব্লক থাকে। হ্যাঁ, তো এই যে CSS গুলা নতুন যে ট্যাগগুলো আসছে, কিছু ব্রাউজার আছে এই ট্যাগগুলাকে আর ওই ডিসপ্লে ব্লক ধরে না, ওরা ধরে হচ্ছে ইনলাইন, তখন এই ট্যাগের মতো কাজ করবে এই ট্যাগগুলা। ওই জন্য হ্যাঁ, কিছু কিছু ব্রাউজার ফায়ারফক্স ধরে এগুলাকে ব্লগেই ধরবে, ফায়ারফক্স যদি এগুলাকে ব্লগেই ধরবে। দেখেন আমরা কি ইউজ করছি, ফুডার, তারপরে কি
মেইন। হ্যাঁ, তো এখানে দেখেন একটা টেক্সট, হ্যাঁ কিছু কিছু ব্রাউজার ইনলাইন ধরবে, সুতরাং প্রবলেম হবেই। তো এটাকে সরানোর জন্য আপনি কি করবেন, এখন মানে আরও ধরেন যে 6 মাস বা 1 বছর কাজ করলে কাজ করবেন কি, এই যে ট্যাগগুলো যেগুলো এক্সট্রা ইউজ করছেন কি এসাইড, তারপরে সেকশন, ফুটার, হেডার, এগুলো HTML5 এর নিজস্ব, এগুলাকে সবগুলাকে একটা হ্যাঁ গ্রুপ করবেন, গ্রুপ করে ইনলাইন ব্লক করে দিবেন। ধরেন যে মেইন, তারপরে এসাইড, তারপরে কি ছিল হ্যাঁ HTML5 এ যেগুলো ইউজ করবেন। আগেরগুলো তো যেমন H1, H2, div, এগুলা তো পুরাতন, এগুলা দরকার নেই। নতুন যেগুলা শুধু এগুলার ক্ষেত্রে কি করবেন, সবগুলাকে আমি 3টা লিখলাম, যতগুলো আছে সবগুলাকে ডিসপ্লে ব্লক করে দেবেন। এটা হচ্ছে এক্সট্রা সেফ আর কি, কিছু ব্রাউজার ভাঙে যেতে পারে সাইট। যেই ব্রাউজারগুলো বলবে যে এরা ইনলাইন, সেই ক্ষেত্রে তো আপনি স্ট্রাকচার পুরোই ভাঙে যাবে। ওই জন্য আমি জাস্ট সিকিউরিটির জন্য এটা দিয়ে দিলাম, আর কিছুই নাই। তো HTML5 এ কাজ করতে হলে এই কয়েকটা জিনিস সিম্পল। এটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এটাকে আপনাকে ইনক্লুড করতেই হবে যদি আপনি HTML5 এর ট্যাগগুলো ইউজ করেন। আচ্ছা, আর HTML এই কয়েকটা যেগুলো দেখলাম, হ্যাঁ এই যে কয়েকটা ট্যাগ দেখলাম, এই কয়েকটা ট্যাগ কিন্তু CSS এর কোনো গুরুত্ব নাই, শুধু HTML এর ক্ষেত্রে। HTML এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কার জন্য, ডেভেলপারের জন্য। ডেভেলপার দেখলেই বুঝতে পারবে কোনটা কোন ট্যাগ। হেডার বলতে আমার হেডারের জিনিসপত্র আছে, ফুটার দেখলে ফুটার জিনিসপত্র আছে। আরেকটা হচ্ছে ব্রাউজার, ব্রাউজার বলতে আপনার সার্চ ইঞ্জিন বুঝতে পারবে যে কোথায় কি আছে। হেডারে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, ফুটারে কপিরাইট ইনফরমেশন থাকে, ইগনোর করে গেলেও কোনো সমস্যা নাই, এরকম কিছু জিনিস। হ্যাঁ, তো এগুলাকে বলা হচ্ছে সিমেন্টিং ট্যাগস। আর একটা হচ্ছে ট্যাগ আর কি। আর গুরুত্বপূর্ণ যেটা জিনিস আছে সেটা হচ্ছে আমার এই জিনিসগুলা। ওই দিন অ্যাট্রিবিউট বলছিলাম, ট্যাগ এখানের মধ্যে চলে গেল, HTML5 এর ট্যাগ এর মধ্যে চলে গেল। আরও কিছু ট্যাগ আমরা ইউজ করবো অ্যাট্রিবিউটের সাথে, যেমন দেখেন আমরা এই পুরোটাকে কাটে দিই, এসাইডে যারা থাক কোনো সমস্যা নেই। আর্টিকেলের ভিতরে ধরুন আমরা একটা ফর্ম বানাচ্ছি, এর কোনো ট্যাগ আছে না, এটা কি, এটা আগের পুরাতন HTML4 বা 3 আগে থেকে আছে। এটা তো সবাই করছি, তাই না? ইনপুট ট্যাগ, একটা ট্যাগ দিয়ে কত কিছু করা যায়। ইনপুট, টেক্সট, পাসওয়ার্ড, চেকবক্স, রেডিও বাটন, সব ইনপুট দিয়ে করা যায়। তারপরে সাথে আসতে কি, সাথে আসছে টেক্সট এরিয়া, তাই না? সাথে আসতে হচ্ছে টেক্সট এরিয়া। তারপরে কি আসে, সিলেক্ট অপশন একসাথে আসে, তাই না? সিলেক্ট অপশন। তারপরে কি আসে, আর কি ট্যাগ আছে ফর্মের, হ্যাঁ না হ্যাঁ ওগুলো তো বলতেছে, এগুলো হচ্ছে পুরাতন। ইনপুট একটা হচ্ছে টেক্সট এরিয়া, আর একটা হচ্ছে সিলেক্ট। আর কি আছে, বাটন আছে, তাই না? আর হ্যাঁ সব চলে যাবে ওখানে, ফাইল টাইল সব চলে যাবে। আর তেমন কিছু মনে হচ্ছে না, আর কিছু আছে কি, কিছু নাই। এখন HTML5 কি করছে, এই ইনপুটটাকে অনেকগুলা চেঞ্জ করে দিচ্ছে ওরা। এই ইনপুটটাকে নিয়ে HTML5 বেশি কাজ করছে। কি হবে দেখেন, আমি ইনপুট রাখি, তো আমার এখানে আসেন, আমি এটাকে, আচ্ছা এটা আমার ইনপুট, তাই না? টেক্সট আসতেছে, আচ্ছা ওইটাকে আমরা রাখিয়ে দিই। দেন আসবে হচ্ছে পাসওয়ার্ড আসলে কি হবে, এটা হবে। না স্টার ওইভাবে আসে না আসলে, ওটা আমি হয় দেখিনি, কারণ ওটা লাগেও নি আসলে, কখনো খুঁজিও নি পাসওয়ার্ডকে চেঞ্জ করা। আচ্ছা এখন কিছু এগুলো হচ্ছে HTML5 এর সব। দেখেন আমি যদি এখানে সিম্পল একটা টেক্সট দিয়ে সাবমিট করি, কি হয়, ইন্টার দিলে সাবমিট হয় নাকি, সাবমিট হয়ে গেছে, ইন্টার দিলাম সাবমিট হয়ে গেছে। তো এখানে যে কোনো টেক্সট দিলে আমার নিচ্ছে। কিন্তু আমি যদি এরকম করি
ইমেল, এটা হচ্ছে HTML5 এর ইমেলটা। তাহলে কি হবে আমার, সে হ্যাঁ সে চেক করতেছে যে ইমেল লাগবে এখানে। এখন HTML5 ইমেল বলতে যা বুঝে, HTML5 ইমেল বলতে বুঝে হচ্ছে একটা এট আর কিছু টেক্সট শেষ। এখন .com থাক আর না থাক কোনো কিছু নাই, এটাও সে ভ্যালিড ধরে নেবে। হ্যাঁ, এখন এর চেয়ে যদি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে, না প্যাটার্ন দিয়ে করতে হবে, এটা দেখাচ্ছি পরে। তাহলে আমার HTML5 এটাকে কি ধরলো, ইমেল। আচ্ছা, এরপরে আমার আস্তে আস্তে হচ্ছে ইমেলের পরে আমরা আরও ইউজ করতে পারি। দেখেন নাম্বার আছে। হ্যাঁ, ধরেন যে এখানে আমরা ইউজ করলাম হচ্ছে ডেট, সাপোর্ট করতেছে না এখানে ডেট। দেখেন ডেট আছে না, এখানে ডেট আছে। এখন ডেট কোন কোন ব্রাউজার সাপোর্ট করে এটা দেখার জন্য দেখে নিতে পারেন। তবে এই জিনিসগুলা যেগুলো একদমই নতুন, হ্যাঁ, যেমন ইমেল ইউজ করতে পারেন, মোটামুটি সব ব্রাউজার সাপোর্ট করে। ডেট বা এই ধরনের জিনিসগুলো আছে, ডেট কিছু কিছু ব্রাউজার সাপোর্ট করে। ডেট টাইম, তারপর নাম্বার দিলে আপনি শুধু নাম্বার দিতে পারবেন, এখানে শুধু নাম্বার অ্যাকসেপ্ট হবে। এই যে নাম্বারে কি হচ্ছে, একটা কি হচ্ছে, নাম্বার হচ্ছে। এটা আবার আপনি কন্ট্রোল করতে পারবেন অ্যাট্রিবিউট দিয়ে, কততে মানে ম্যাক্সিমাম কত দিতে পারবেন, মিনিমাম কত দিতে পারবেন, কি হচ্ছে সবগুলো অ্যাট্রিবিউট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, নাম্বার কি বলছে, শুধু ডেসিমেল নেবে, নিয়ে নিচ্ছে, তাই না, এটা ধরতেছে। আচ্ছা, তারপরে এই যে এখানে রেঞ্জ আছে, কত থেকে কত পর্যন্ত দিবেন। টেলিফোন নাম্বারে কিছু ফরম্যাট নেয়। ইউআরএল দিলে, যদি ইউআরএল দেন তাহলে আপনার কি লাগবে, হ্যাঁ HTTP লাগবে। সিম্পল কমন জিনিস আছে এগুলা। এখন ওইটা চেক করার জন্য, কনফার্ম হওয়ার জন্য আপনাকে ওই চেক করে নিতে হবে। ইয়েতে ঢুকলেই, W3C-তে ঢুকলেই, W3 স্কুলে ঢুকলেই বলে দেবে যে ডেট আসলে কে কে সাপোর্ট করে। এখানে তো ডেট নেই, ডেট এই দেখেন ফায়ারফক্সে সাপোর্ট করে না। যেগুলা মোটামুটি সবাই সাপোর্ট করে, এই যে নাম্বার সাপোর্ট করতে, হ্যাঁ কিছু করার নাই। ওরা যখন সাপোর্ট করবে তখনই তারপরে ইউজ করতে পারবে, না হলে ওটা ইউজ করে লাভ নেই। না, ওই ধরনের তখন ওই নাই, অন্য কিছু ইউজ করেন, ফর্মেট দিয়ে দেন, প্যাটার্ন দিয়ে দেন, কোনো সমস্যা নেই। সবচেয়ে ভালো হচ্ছে কমন কিছু জিনিস, যেমন নাম্বার আছে, সব ব্রাউজার সাপোর্ট করতেছে। নাম্বার ইউজ করেন, ইমেল ইউজ করেন, নাম্বার ইউজ করেন, ইমেল ইউজ করেন, যেটা কি রেঞ্জ সাপোর্ট করতেছে। মান্থস এগুলো যেগুলো সাপোর্ট করে না, মোটামুটি এগুলো দরকার নাই, এগুলো ইগনোর করে যাওয়াই ভালো। হ্যাঁ, ডেট টাইম তো কেউ সাপোর্ট করে না আপাতত। ইমেল শুধু সাফারি ধরে না, তাও ইমেল ইউজ করতে পারেন। যদি ইয়ে না করতে চান, কষ্ট কম করতে চান, ধরেন সিম্পল একটা ফর্ম আছে, নাম, ফোন নাম্বার, ইমেল ডিক্লেয়ার করে দিলেন, তাহলে আপনাকে আর নতুন করে প্যাটার্ন বানাইতে হচ্ছে না, এই জিনিসগুলো। তারপর কালার দিলে কালার সিলেক্ট করা যায়, কালার আছে না, যেগুলো ব্রাউজার কালার সাপোর্ট করে সেগুলো দিলে আপনার কালার পিকার দিবে, একটা কালার পিকার আছে না, এই যে সুন্দর কালার সিলেক্ট করে দিতে পারবেন। এগুলো হচ্ছে কম কাজ করে করার জন্য। আর যদি আপনি চান যে সব ব্রাউজারে এরকম একটা কালার পিকার থাকবে, তাহলে ওই যে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন প্লাগইন আছে, সুন্দর সুন্দর প্লাগইন আছে, জাস্ট সার্চ দিলেই হবে। অনেক সুন্দর সুন্দর কালার পিকার আছে, জাস্ট। তারপর যদি বুটস্ট্র্যাপ ইউজ করেন, বুটস্ট্র্যাপ কিন্তু নিজস্ব আছে। যারা বুটস্ট্র্যাপ ইউজ করেন খালি দেখে নেবেন যে বুটস্ট্র্যাপের কী কী প্লাগইন আছে। অনেকে বুটস্ট্র্যাপ ইউজ করে, সাথে আবার এরকম কালার, তারপরে ডেটের জন্য আলাদা আলাদা পিকার ইউজ করে, তাই না, কোনো দরকার নেই, এটা বুটস্ট্র্যাপে আছে। যেমন এই যে এটা ইউজ করতে হবে আপনার সাইডে, কোনো সমস্যা নেই, কারণ ক্লিক করলে একটা কী হবে, এগুলো অনেকগুলো ফরম্যাট থাকে। আরও অথবা ডাইরেক্ট আমরা সার্চ দিতে পারি। অনেক সুন্দর সুন্দর কালার পিকার পাওয়া যায়। হ্যাঁ, যেমন দেখেন যেখানে দেওয়া আছে এক্সাম্পল, ক্লিক করলে এটা সিলেক্ট করতে দিচ্ছে। এগুলা অনেক ধরনের চেঞ্জ করতে পারবেন।
আমরা করবো জাভাস্ক্রিপ্টের সময় যেগুলো দরকার সবগুলোই করবো, প্লাগইনগুলো ইনক্লুড নিব। তো এগুলো হচ্ছে HTML সাইডের, HTML5 এর কিছু কমন। তো নর্মালি ইউজ করতে পারেন হচ্ছে নাম্বার, ইমেল আর কি ওয়েবসাইট, এই কমন জিনিস। হ্যাঁ, ওই ইউআরএলটা ওইটা আর কি ওয়েবসাইটের, এই কমন জিনিসগুলো ইউজ করতে পারেন। এই কয়েকটা গুরুত্বপূর্ণ, বাকিগুলো আপাতত দরকার নাই। হ্যাঁ, রেঞ্জে ইউজ করতে পারেন। আচ্ছা, তার চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অ্যাট্রিবিউটগুলা। ওই দিন যে অ্যাট্রিবিউট বলছিলাম, অ্যাট্রিবিউটের কোনো সমস্যা আছে? হ্যাঁ, অ্যাট্রিবিউট। আচ্ছা, অ্যাট্রিবিউট হচ্ছে এখানে মোটামুটি ধরতে গেলে অ্যাট্রিবিউট সবগুলাই কম বেশি ইউজ করতে পারেন। হ্যাঁ, অটো কমপ্লিটটা কি? অটো ফার্স্টটা দিন বলছিলাম, তাই না? হ্যাঁ, পেজটা লোড হলে মাউসটা ওখানে চলে আসবে। হ্যাঁ, তো অটো কমপ্লিটটা কি? অটো কমপ্লিট হচ্ছে আমি দেখেন, আমি যদি এখানে নাম দেই, ধরেন যে এটা নাম হচ্ছে ইউজার নেম, তাহলে এটা কি একটা ইউজার নেম হয়ে গেল। একটা নির্দিষ্ট ইউআরএল এর বিপরীতে এইটার একটা নির্দিষ্ট নাম আছে, তাই না? ব্রাউজার এটার ক্যাশ ধরে রাখে। নাম না দিলে কিন্তু ক্যাশ থাকে না। নাম না দিলে আপনি ক্যাশ পাবেন না। ক্যাশ বলতে কি, ওই যে 2 অক্ষর টাইপ করে নিচে চলে আসে আগে যেগুলা করছেন। যদি নাম না দেন, কোনো নেম ইউজ না করেন, তাহলে ব্রাউজার এটাকে আর ধরে রাখবে না। আমি যখনই নেম ইউজ করলাম তখনই ব্রাউজার ধরে রাখবে। এখন যদি আমি কাজ করে দেখেন, বারবার সাবমিট করে ধরেন যে সাবমিট করলাম, পরের বার যদি আমি যে লিখি, নাম থাকলে তো আসার কথা। আচ্ছা, সাবমিট। আচ্ছা, সাবমিট এই দেখেন চলে আসছে। ধরেন আমি জাকারে লেখে একবার সাবমিট করলাম, তারপর ধরেন যে সাবমিট করলাম, আবার যে দিয়ে আরেকটা নাম লিখলাম, সাবমিট করলাম। এখন যদি আমি একটা অক্ষর চাপলাম, তাহলে কি চলে আসবে? ওর নিচে 2টা চলে আসবে। এখন এটাকেই বলা হচ্ছে অটো কমপ্লিট। হ্যাঁ, তো নর্মালি এটা ব্রাউজার দেওয়াই থাকে। হ্যাঁ, নর্মালি দেওয়াই থাকে। আপনি এটাকে অফ করতে পারবেন। যেমন যেটা ইউজার নেম বা মেইল অ্যাড্রেস, অনেক ওয়েবসাইটে দেখবেন যে আপনি ঢুকছেন, একবার পূরণ করছেন, সেকেন্ড টাইম সবগুলা ফিল্ডের নিচে আসতেছে সাজেশন, কিন্তু মেইলের নিচে সাজেশন আসে না। অনেক ওয়েবসাইট আছে এরকম, মেইলের নিচে কোনো সাজেশন আসে না। আপনি ডবল ক্লিক করেন, যাই করেন, মেইলের নিচে কোনো সাজেশন আসে না। তো ওইটাকে অফ করার জন্য আপনি এখান থেকে জাস্ট অটো কমপ্লিটটা নিলাম, নিয়ে আমি অটো কমপ্লিট অফ করে দিলাম। তাহলে এটা ব্রাউজারকে ফোর্স করবে আপনি অটো কমপ্লিটটা অফ করে দেওয়ার জন্য। এখন আপনি যে লেখেন আর যাই লেখেন আসবে না। স্পেসিফিক যখন অফ করতে যাবেন, যেমন ইমেল আসবে না। হ্যাঁ, তখন ভিতরে লিখবো। আর যদি ফুলটাকে অফ করতে যাই, যদি পুরো ফর্মটাকে, তাহলে ডাইরেক্ট আমি ফর্মে লিখে দেবো ফর্মটা, তাহলে পুরো ফর্মটার মধ্যে কেউ আর আসবে না। সিম্পল এটা অটো কমপ্লিট গেল, অটো ফোকাস। হ্যাঁ, ফর্ম তো আমরা দরকার নাই, ফর্ম অ্যাকশন সাইকেল দরকার নাই তেমন। বাকি কি হয়ে গেল, মিনিমাম ম্যাক্সিমাম লিস্ট দরকার নাই, প্যাটার্ন দেখাচ্ছি। আচ্ছা, আর কিছু কমন আছে, যেমন একটা হচ্ছে প্লেস হোল্ডার। হ্যাঁ, বাকিগুলো তেমন একটা দরকার নাই, যখন লাগবে আমরা করবো। হ্যাঁ, কিছু লিস্ট আছে, ডাটা টাইপ আছে, সিএসএস এর সাথে হ্যাঁ, যেমন দেখেন প্লেস হোল্ডার, আমরা কিছু এরকম টেক্সট থাকে না, সবই ইউজ করা যাবে, কিন্তু যেগুলো লাগে না আর কি তেমন একটা। হ্যাঁ, যেন এখানে কি আছে, এটা থাকবে, ক্লিক জাস্ট আমি টাইপ করলে এটা চলে যাবে। এটা হচ্ছে প্লেস হোল্ডার বলে। HTML5 এর এটা আগে এটা করতে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, এখন জাভাস্ক্রিপ্ট লাগে না। আপনি জাভাস্ক্রিপ্ট তো করতে পারেন, কোনো সমস্যা নেই। জাভাস্ক্রিপ্ট দিয়ে যে কি এটাকে বলে, লেভেলটাকেও তো অ্যাট্রিবিউট বানায় ফেলা যায়।
প্লেস হোল্ডার বানায় ফেলা যায় লেভেলটাকেও। যদি এরকম একটা কাজ দেয় আপনাকে, ধরেন যে সাইড ঢুকতে দিন চলে যাবে। আচ্ছা, এটা সিম্পল জিনিস, এটা একদমই সিম্পল। রিকোয়ার দিলে ওইটা ছাড়া আপনি সাবমিট করতে পারবেন না। এখন আপনি যদি সাবমিট করেন, এই ফিল্ডটা হচ্ছে রিকোয়ার ফিল্ড। হ্যাঁ, ওটা আপনাকে বসাইতে হবে নিজেকে সিএসএস দিয়ে বসাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা আসুক। আর এইটাকেও চেঞ্জ করা যায়। যে লালটা আছে না, নর্মালি লাল আসছে, এটাকে আপনি ইচ্ছা মতো কালার করতে পারবেন। তো ওই সিএসএস গুলাকে আসলে ভ্যালিড ধরে না, ইনভ্যালিড ধরে। হ্যাঁ, এটা শ্যাডো CSS3 শ্যাডো, বক্স শ্যাডো, যেটা এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু এগুলো বক্স শ্যাডোকে ভ্যালিড ধরবে, কিন্তু এইটার জন্য তো বক্স শ্যাডো আপনি বসাইতে পারবেন না। এই জিনিসটা যখন রিকোয়ারটা ইরোর ধরতেছে, মানে এখানে ব্ল্যাঙ্ক আছে, তখন এই বক্স শ্যাডোটা আসতেছে। ওইটা কীভাবে আনবেন? সিলেক্টরটা কী দিবেন? নর্মালি আমি যদি এ দিই বা ইনপুট সিলেক্টর দিয়ে বক্স শ্যাডো দিয়ে অবশ্যই ভ্যালিড, কিন্তু এর সিলেক্টরটা ধরা যাবে না, এই সিলেকশনটা ধরতে অন্য হবে। তারপরে এই যে কমন কিছু লেখা থাকে না, যেমন আমি কিছু কমন লেখা থাকে এরকম, কারণ যে লেভেলে কি থাকে, এটা হচ্ছে ভিডিও চালু হয়েছে একটা ওই ওয়েবসাইটটা থেকে, অ্যাড আছে। ধরুন আমি একটা প্যাকেজে ঢুকলাম, যেটা দেখা যাচ্ছে ওটা সিম্পল, এত কিছু না। আচ্ছা, এই যে ফর্মটা দেখেন, এগুলা কি প্লেস হোল্ডার না? হ্যাঁ, প্লেস হোল্ডার। এই লাল কালারটা কি আসছে? প্লেস হোল্ডারকে সিরিয়াস করতে পারবেন না। এগুলো হচ্ছে অরিজিনাল, এগুলো হচ্ছে লেভেলটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে সিএসএস দিয়ে ভিতরে নিয়ে আসতে দেওয়া হয়েছে। ক্লিক করলে চলে যাবে। এগুলো অরিজিনাল হচ্ছে লেভেল, এগুলো আপনার প্লেস হোল্ডার না। কারণ প্লেস হোল্ডারকে ওইভাবে সিএস করতে পারবেন না। সিএসএস করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, কিন্তু ওই শুধু স্টারটাকে রেড করা হয়েছে, বাকিটাকে কি করা আছে, অন্য কালার গ্রে করা আছে, এটা করতে পারবেন না। হ্যাঁ, কারণ আমরা যদি এটাকে দেখি, দেখেন এই যে এটা হচ্ছে লেভেলটা। হ্যাঁ, লেভেলের মধ্যে আমি একটা ট্যাগ নিয়ে কি করছি, কালার করছি। এরকম যদি কিছু ক্ষেত্র আসে, তখন আর ওই নর্মাল প্লেস হোল্ডার দিয়ে আপনার লাভ হবে না, তখন জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। যেমন এই যে এখানে নাই, এখানে সরাই দিচ্ছে, এখানে কোনো প্লেস হোল্ডার নাই। এই যে এগুলো সব হচ্ছে লেভেল দিয়ে করা, লেভেল জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। ওটা বললাম আর কি। এরকম কিছু যদি ডিফারেন্ট কিছু ক্ষেত্র আসে, তাহলে আপনাকে শুধু ওই জাভাস্ক্রিপ্ট আগের মতো পুরাতন স্টাইলে করতে হবে, আর না হলে আপনার প্লেস হোল্ডার দিয়ে সুন্দর কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কিছু জিনিস রিকোয়ার গেল। আর একটা ফর্মে বেশি ইউজ করতে পারবেন, খুব বেশি ইউজ হয়, সেটা হচ্ছে প্যাটার্নটা। এই প্যাটার্নটা ইউজ হচ্ছে আপনার, দেখেন যদি ডেটটাকেই দিই, প্যাটার্নের জন্য অনেক কিছু শিখতে হয়। আপনার রেগুলার এক্সপ্রেশন, প্যাটার্নের নিজস্ব রেগুলার এক্সপ্রেশন আছে, পরে যাই দেখতে হবে। হ্যাঁ, তো এটা জাভাস্ক্রিপ্টের শুরুতে আছে, ওখানে আমরা ডিটেলস শিখবো। এখানে আমরা সিম্পল কিছু দেখি। ধরেন যে আমি শুধু এখানে কি দিব, ডেট দিব, তাই না? ধরেন যে আমি শুধু প্রথমে বলে দিলাম ডেট হচ্ছে শুধু নাম্বার, কয়টা নিবে, আনলিমিটেড। ধরেন যে নিল যতগুলো ইচ্ছা, প্লাস দিয়ে দিলাম, 0 to 9 সে যতগুলো ইচ্ছা নিবে। এর বাইরে গেলে কি দেখাবে, এরকম দেখাবে। এখন যদি আমি এটা করি, দেখেন সাবমিট করি, কিছু লেখা একটা সাবমিট করি, রিকোয়ার ফিল দিলাম, সাবমিট করলাম। এখানে কি বলতেছে, প্যাটার্নটা ম্যাচ করেনি, কারণ এবি কি দিছি। এখানে আমি এখন একটা লিখতে এরকম লিখে দাও, কোনটা একটা কোড আমি তো বুঝাচ্ছিলাম যে ডাটা নাম যখন দিলাম, আমি যখন
পাসওয়ার্ড অথবা সাম ওই লেভেলটা চাইলে অটোমেটিক্যালি তোমার একটা সিলেক্ট করা যাবে দুইটাই আছে বক্সে প্যাটার্ন আসলে দুইটা বক্সে আসে না, প্যাটার্নটা হচ্ছে একটা ইনপুট বক্সে আপনাকে সব স্ট্রাকচার নিজেকেই করতে হবে। প্যাটার্নটা হবে কি জাস্ট আপনি ইনপুট দিচ্ছেন একটা বক্সে, হ্যাঁ ওই বক্সটাতে ওই স্ট্রাকচারে দিচ্ছেন কিনা, কেমন যে শুধু হ্যাঁ যেমন আমি যদি টাকা নেই তাহলে তো আমি ওখানে টাকার অঙ্ক বসাবো, তাহলে কি বসাইতে পারি, হয় নাম্বার একটা ডট আর কিছু না, নাম্বার একটা ডট, এই দুটো জিনিস। তাহলে এই দুটো জিনিসের বাইরে সে আর কিছু নিবে না, দিলেই ইনভ্যালিড দেখাবে। অথবা আপনি বলে দিলেন যে ধরেন যে ঢাকা শহরের যে জিপ কোড আছে, পোস্টাল কোড যেটা জিপ কোড কয় ডিজিট হয় ঢাকা শহর নর্মালি 4, তাহলে আমি এখানে বলে দিলাম যে 0 থেকে 9 ডিজিট তো সব 9টাই 10টাই, কিন্তু নিবে হচ্ছে 4টা, এর কমও নিবে না বেশিও নিবে না, এর কমও নিবে না বেশি নিবে। এটা হচ্ছে প্যাটার্নের কাজ। এখন দেখেন প্যাটার্নটা কি হয়, যদি আমি নর্মালি সাবমিট করি এটা এরর ধরবে না, কিন্তু প্যাটার্নের কাজ তখনই অ্যাক্টিভ হয় যখন কিছু আপনি এখানে দিবেন, দেওয়ার পরে সাবমিট করলে তখন বলবে যে এটা ওই প্যাটার্নটা হয়নি। রিকোয়ার আর প্যাটার্ন ডিফারেন্ট কাজ। রিকোয়ার হচ্ছে ফাঁকা থাকলেই ধরে ফেলবে এবং ওখানে কিছু দিলেই অ্যাকসেপ্ট হয়ে গেল, কিছু দিলে একটা স্পেস দিলেও অ্যাকসেপ্ট হয়ে গেল। আর প্যাটার্নের কাজ হচ্ছে যদি কিছু না দেন তাহলে ঠিক আছে ওকে, কিছু না দিলে ওকে, কিন্তু কিছু দিলেই তখন বলবো ওই প্যাটার্নে দিতে। আর মাউস ওভার করলে আপনি কি দেখতে পারবেন, একটা মেসেজ দেখতে পারবেন, অথবা যখন মেসেজটা দিবে তখনই একটা মেসেজ আসবে, যে দেখেন নিচে একটা কি আসছে মেসেজ আসছে, এই মেসেজটা কি বলছে, এই ফরম্যাটটা মিলেনি, এই ফরম্যাটটা এখন এখানে কোনো মেসেজ দেওয়া নাই, ইউজার বুঝতে পারবে না যে আপনি কি ফরম্যাট চাইছেন। আর যদি কোনো মেসেজ দিতে চান তাহলে একটা অ্যাট্রিবিউট আছে না, টাইটেল মনে আছে, টাইটেল দিয়ে আপনি এখানে মেসেজ অ্যাড করতে পারেন। হ্যাঁ, যে আমার ধরেন আপনি বলে দিলেন যে অনলি 4টা ডিজিট, এভাবে বলতে পারেন। অথবা আমি এক্সাম্পল দিতে পারলাম একটা, ধরেন যে একটা এক্সাম্পলও দিয়ে দিলাম। কেমন এক্সাম্পল দিলাম, যে একটা পোস্টাল কোড দিয়ে দিলাম। হ্যাঁ, অথবা আপনি এভাবে দিতে পারেন, হ্যাঁ দিতে পারেন, অথবা আপনি এভাবে দিতে পারেন যে 4টা ডিজিট বোঝায়, হ্যাশ বলতে তো ডিজিটই বোঝায় নর্মালি, তাই না, হ্যাশ বলতে ডিজিটে বোঝায়। অথবা লিখে দিলেন হ্যাঁ যেরকম ইচ্ছা, এই মেসেজটা দেখাবে কোথায়, এই মেসেজটা দেখাবে আপনি যখনই ভুল রাখবেন তখন পেজটা লোড হয়নি, লোড হয় যখন এখানে ভুল, তখন এখানে শেষে আপনার ফরম্যাটটা বলে দিবে। এটা হচ্ছে এক্সট্রা। অনেকে আবার ওই প্যাটার্নের সাথেই বলে দেয় যে কয়টা ডিজিট লাগবে, যে কেউ ফরম্যাটটা দিয়ে দেয়, কেউ আবার প্লেস হোল্ডার, হ্যাঁ কেউ প্লেস হোল্ডার ফরম্যাটটা দিয়ে দেয়। কোথায় হ্যাঁ হ্যাঁ আপনার ওই কি বলে ওটাকে ডলার সাইন, তারপরে আপনার ওই যে হ্যাশ, এগুলো যেগুলো আছে, হ্যাঁ কি কি নিবে আর কি, স্পেশাল ক্যারেক্টার @ চলে আসলে স্পেশাল ক্যারেক্টার হয়েছে, তখন শুধু স্পেশাল ক্যারেক্টার এগুলো নিবে না, বা নিবে এই ধরনের। তারপর কোনো প্যাটার্ন করতে চাইলেন আপনি, হ্যাঁ ধরেন যে আপনারা প্যাটার্ন করতে যাচ্ছেন কেমন, এখন HTML5 এর দেখেন, আমি যদি এখানে চলে আসি যে HTML5 এর যে প্যাটার্নগুলো আছে, HTML5 এর বিশাল প্যাটার্নের লিস্ট আছে। হ্যাঁ, এই প্যাটার্ন দিলে তো ডাইরেক্ট চলে আসবে। W3 তে কিছু লিস্ট দেওয়া আছে, হ্যাঁ, আর এখানে কিছু প্যাটার্ন আপনারা নিজে বানায় ট্রাই করতে পারবেন। নর্মালি এরা HTML5 এ প্যাটার্নের কিছু এক্সাম্পল দিচ্ছে, কিন্তু প্যাটার্নের কোনো বর্ণনা দেয়নি। বর্ণনা বলতে প্যাটার্ন আপনি ওই যে রেগুলার এক্সপ্রেশনটা লিখতে হয়, রেগুলার এক্সপ্রেশন বলতে আমি এই জিনিসটাকে বোঝাচ্ছি, এই জিনিসটা কোনো বর্ণনা দেয়নি, যেটা কেমন হবে, কি লিখলে কি আসবে। এটা হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্টের অংশ, জাভাস্ক্রিপ্টের শুরুতে এটা আছে, হ্যাঁ, কিন্তু এরা কিছু প্যাটার্ন দিয়ে দিচ্ছে, আপনি এখানে দেখতে পারবেন আসলে কি কি কাজ করে। যেমন এই যে এটা এখানে বলে দিচ্ছে A থেকে Z পর্যন্ত বড় হাতের নিবে এবং ছোট হাতের নিবে, কয়টা নিবে ম্যাক্সিমাম এবং মিনিমাম 3টাই, মানে 3টাই দিতে হবে আপনাকে ফিক্সড। এরকম অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এরকম অনেকগুলো এক্সাম্পল। যেমন এখানে বলা হয়েছে কি মিনিমাম 6টা, এটা হচ্ছে মিনিমাম, এরপরে কমা দিয়ে দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম। হ্যাঁ, কমা দিয়ে যদি এরকম লিখি আমি যে 3, এখানে কত আছে 4 থেকে ধরুন 8, তাহলে কি হবে মিনিমাম 4টা ম্যাক্সিমাম 8টা, এর কম নিবে না। আর এটাকে ব্লাঙ্ক করে দিলে হয় কি সর্বনিম্ন 4টা, এর বেশি যতগুলো আছে এটা দিচ্ছে আর কি। আর এখানে কি দিচ্ছে একটা
ডট, মানে যে কোনো ক্যারেক্টার নিবে সে, যে কোনো ক্যারেক্টার, তবে 6টার বেশি হতে হবে। যে কোনো ক্যারেক্টার নিবে 6টার, মিনিমাম 6টা। হ্যাঁ ম্যাক্সিমাম যা যাই দেন, যে কোনো ক্যারেক্টার। পাসওয়ার্ডের ক্ষেত্রে তো কোনো ইয়ে, পাসওয়ার্ডের জন্যই করা, তাই না? পাসওয়ার্ডের ক্ষেত্রে কোনো লিমিট থাকে না, আপনি স্পেশাল ক্যারেক্টার দেন, যাই দেন, সব কিছু নিবে সে। এরকম কিছু প্যাটার্ন এখানে বলে দিচ্ছে। এখানে একটা স্ট্রাকচার দ্বারা হবে যে ব্র্যাকেটের সহকারে, এটা যে মেবি ফোন নাম্বারের জন্য নাকি না পাসওয়ার্ড দিচ্ছে, পাসওয়ার্ড এরকম প্যাটার্ন তো দেয় না, ফোন নাম্বার এরকম প্যাটার্ন ইউজ করে। এই যে ইমেলে দেখেন কিছু প্যাটার্ন ইউজ করছে। আপনি কি করতে হবে, এ থেকে জেড পর্যন্ত অথবা কি ইউজ করতে পারেন, ডিজিট অথবা ডট ইউজ করতে, অথবা আন্ডারলাইন। এখানে ডট বলতে ডটই বোঝাচ্ছে, ডটটা যদি ব্র্যাকেটের বাইরে দিত তাহলে অল বোঝাইতো সামনে। জিমেইলে মনে হয় আন্ডারলাইন এখন জিমেইলে মনে হয় নেয় না। হ্যাঁ, এখানে বোঝাচ্ছে যে আপনি শুধু আলফা নিউমেরিক, যেটা আলফাবেট অথবা নিউমেরিক, আর শুধু দুইটা স্পেশাল ক্যারেক্টার, একটা হচ্ছে ডট, একটা হচ্ছে স্ল্যাশ। এগুলো এখন আপনি যতগুলো ইউজ করতে চান, ঠিক আছে। এখানে পার্সেন্টেজটা যে এখানে কি অ্যাড করলো এটা তো বুঝলাম, ইয়ে করতে পারলাম না, দাঁড়ান। কারণ এত কিছু এখানে পার্সেন্টেজ লাগে না আসলে। আমি যদি এটুকু দেই, দেখেন আমি যদি এটুকু দেই তাহলে আমার এই জিনিসটা হয়ে যায়। প্লাস একটা থাকবে কি, এটা একটাই থাকবে, শেষে আবার এ থেকে জেড পর্যন্ত অথবা 9 প্লাস এট দ্য রেট, এটা কি একটাই থাকবে? এটা হচ্ছে প্লাস, হ্যাঁ এটা অ্যাট দ্য রেটটা, হ্যাঁ অ্যাট দ্য রেট একটা, এটা এই প্লাস হচ্ছে আগেরটার, এটা যতগুলো ইচ্ছা। এই যে আমরা এখানে যত একবার ইউজ করলাম না, যে যদি এরকম ইউজ করি যতগুলো, এটা না সরি, যতগুলো ইচ্ছা। আর অ্যাট দ্য রফ শুধু যদি একটা ক্যারেক্টার লিখে দেন ডাইরেক্ট, তাহলে ওই ক্যারেক্টার ওই পজিশনে একবারে থাকবে। যেমন আমরা যদি এরকম করি, যে ধরেন যে একটা ফোন নাম্বারের প্যাটার্ন যদি আমরা করি এখানে, ধরেন যে এটা ডেট না, আচ্ছা ডেটের একটা প্যাটার্ন করি। ডেটের ধরেন কী থাকে, দুইটা অক্ষর প্রথমে দিলাম হচ্ছে 2, তারপরে একটা ড্যাশ দিয়ে দিলাম। এই ড্যাশ মানে ওখানে ড্যাশই বসাইতে হবে, তারপরে আবার 2 ড্যাশ দিয়ে, ও সরি এখানে বসবো হচ্ছে। এখন এখানে রেগুলার এক্সপ্রেশন আরো কিছু জিনিস আছে, যেমন আমি এখানে কি দিলাম, তো অনেক সময় দেখা গেল যে আমি 3টা বক্সের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ 3টা বক্সও দেয়, দরকার নেই। হ্যাঁ 3টা বক্সও দেয়, এভাবে দেয়। 3টা বক্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয় হচ্ছে ওই ড্রপ ডাউন থেকে আমাকে সিলেক্ট করে মান, তাহলে তার ড্রপ ডাউন, ড্রপ ডাউন। হ্যাঁ, মানে আমি একটা এমনি প্যাটার্ন বলতেছি আর কি। আচ্ছা, প্যাটার্নের কিন্তু রেগুলার এক্সপ্রেশন যেটা করতেছি আমরা, এগুলো হিউজ একটা জিনিস আছে। কারণটা হচ্ছে আমি বলি, দেখেন যেখানে আমি ডিজিট বলতে কি বুঝে দিলাম, 0 থেকে 9 বলতে আমি বোঝাচ্ছি ডিজিট। হ্যাঁ, নর্মালি ডিজিট এভাবে লেখা যায়, দেখেন ডিজিট লেখার এখানে আরও সিস্টেম এরা দিচ্ছে কিনা জানি না। রেগুলার এক্সপ্রেশন, আচ্ছা রেগুলার এক্সপ্রেশন আর দেয়নি। এই যে এটা হচ্ছে আপনার ডিজিট, স্ল্যাশ ডি না পার্সেন্টেজ ডি দেয় জানি, দাঁড়ান স্ল্যাশ ডি না পার্সেন্টেজ ডি, স্ল্যাশ ডি, ব্যাক স্ল্যাশ বলেন এটাকে। দেখেন আমি যদি, আচ্ছা এটাকে দেখি আমরা, এটার প্যাটার্নটা হচ্ছে এরকম যে আমাকে দুটা যে 3টা দিয়ে দিই, তাহলে এটাকে কি ধরছে, আমাকে 2টা দিতে হবে, দিয়ে একটা ড্যাশ দিয়ে আবার 2টা ভ্যালিড, তাই না? এখানে যদি যে কোনো এক জায়গায় একটা বেশি বসাই দিই, তার মানে এই প্যাটার্নটা। এখন এখানে 0 থেকে 9 পর্যন্ত বলতেছে কি, ডিজিট বোঝাচ্ছে, ডিজিট, তাই না? এই ডিজিটটা ছোট হাতের ডি, এটাও ডিজিট বোঝায়। কোনটা? হ্যাঁ 0 মানে ডিজিট, 0 থেকে 9 তো ডিজিটই, তাই না? 10টা ডিজিট। হ্যাঁ, যে কোনো কম্বিনেশনে কিন্তু ডিজিটের মধ্যে লেটার আসবে না, লেটার বা স্পেশাল ক্যারেক্টার আসবে না। এই স্ল্যাশ ডি দিলেও ওই একই জিনিস বোঝায়। হ্যাঁ, আমি যদি আবার দিই, ঠিক আছে, তাহলে এই জিনিসের কাজটা দেখেন, এই জিনিসের কাজটা আর এই জিনিসের কাজটা সেম না, সেম। এরকম অনেকগুলো জিনিস আছে আসলে। হ্যাঁ, তা আমরা ইয়েতে জাভাস্ক্রিপ্টের শুরুতে এগুলো রেগুলার এক্সপ্রেশন যা লাগে সবগুলো দেখবো। ওই জন্য বললাম যে এখানে যে মেইলের জিনিসটা যে করছে, এখানে মেইলের এই শেষে প্লাসটা এটা কেন অ্যাড করছে, এটাও লাগে না। আমি যদি মেইলটা এইভাবেই দিই, দেখেন
যদি মেইল আমরা করি, মেইলের ক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, সাথে ডট আন্ডারস্কোর দিয়ে এটা আমি বলে দিলাম হচ্ছে যতক্ষণ ইচ্ছা। হ্যাঁ, তারপরে আসলে একটা @ তারপরে কি থাকে, একটা নাম, কোম্পানির নাম, তাই না, মানে যেটা ডোমেনের নাম আর কি। তো ডোমেনের নামও এগুলো থাকতেই পারে, তাই না, ডোমেনের নামে এগুলো থাকতে পারে। তাহলে আমি এই জিনিসটা আবার বসাই দিলাম। এখন ডোমেনের নামে যদি আপনি মনে করেন যে ডোমেনের নামে এই দুটো আসা গুরুত্বপূর্ণ না, বাদ দিলাম। তারপরে আমি কি বলবো, এগুলো যতক্ষণ ইচ্ছা, তাই না, তারপরে ডট আসতেই হবে। তারপরে কি থাকে না, এই ডটটা হচ্ছে .com.bd। হ্যাঁ, তারপরে আমি এখানে বলে দিলাম হচ্ছে যে এখানে শুধু এ থেকে জেড পর্যন্ত ছোটো হাতের .com.bd .org .info .me সবগুলো তো এরকমই, নাম্বার সাধারণত আসে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসে, দিতে পারি আমি। দিয়ে এখানে আমি বলে দিলাম যে মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 4টা। তাহলে এটা আমার একটা ইমেইলের একটা .com থাকলে আপনি ডাইরেক্ট লিখে দিবেন .com থাকলে আপনি এখানে ডাইরেক্ট লিখে দেন .com, ঠিক আছে। কিন্তু ওইভাবে দিলে তো সাধারণত খুব সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, অনেকে ইউজ করে .com, তো খুবই .com আছে জিমেল টিমেল বা এই ধরনের মেলগুলোতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো আর নিজস্ব যখন সাইট ইউজ করবে তখন তো অনেক রকম নাম আসতে পারে, তাই না। আচ্ছা, এখন যদি আমরা ইউজ করি যে কোনো কিছু এটা ইরোর দেখাচ্ছে এখনো, তাই না, ডট 1টা 2টা দিলেই ভ্যালিড, 3টা 4টা 5টা। তাহলে আমি এখান পর্যন্ত ইনফো পর্যন্ত বসাইতে পারবো, ইনফোর বেশি আর কিছু আসবে না। আর এখানে আমি যতগুলো ইচ্ছা, কিন্তু যদি এখানে ডট দেই ইরোর ধরবে, প্লাস দিলে না, কিন্তু এখানে আমি ডট বসাইতে পারবো। হ্যাঁ, এখানে আমি ডট বসাইতে পারবো, প্লাস আন্ডারস্কোর দিই, আন্ডারস্কোর বসাইতে পারবো, কিন্তু অন্য কিছু বসাইতে পারবো না। অথবা এখানে যদি চাই অন্য কিছু বসাইতে, যে আমি একটা পার্সেন্টেজ বসাইতে পারবো না। তাহলে এটা ভ্যালিড হয়ে গেল। এখন আপনি যত কঠিন ভ্যালিডেশনটা আপনি যত কঠিন করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনার সাইটকে আপনি যত সিকিউর রাখতে পারেন, বা আপনার যে ভুল কিছু ইনফরমেশন ইউজার না দেয়, এই জন্য আপনি যত কঠিন করতে পারেন, এটা আপনার ইচ্ছা। নর্মালি ইয়ের ক্ষেত্রে যদি একটা নাম্বার হয়, ধরেন যে টাকা, ডলার বা কিছু, আপনি কি দিবেন, আপনি যা শুধু বলে দিবেন হচ্ছে নাম্বার আসলো, কতগুলো আসবে, যতগুলো ইচ্ছা, ডট দিয়ে আবার নাম্বার, কিন্তু এখানে বলে দিলাম আমি কত, 2টা, আমি শুধু 2 ডিজিটের নিব, 2 ডিজিটের বেশি আমি কোনো নিব না, কমও নিব না, 2 ডিজিট নিব বলে দিতে পারি। তাহলে এখানে আমি যে কোনো নাম্বার দিতে পারি, 2টা ডিজিট, 3টা দিলেও সমস্যা, 1টা দিলেও সমস্যা। এই পাশে আমি যতগুলাই দিই, এই আর কি প্যাটার্নের। নর্মালি প্যাটার্নের কাজটা হচ্ছে এরকম, এখানে আরও অনেক এক্সপ্রেশন আছে এবং একটা দিয়ে অনেক কাজ করা যায়। আপনি যে সবগুলো শিখতে হবে এরকমও না, যেমন আমি 0 থেকে 9 দিলে আমার ডিজিট হয়ে যাচ্ছে, আমার প্লাস দিয়ে দরকার নাই, এরকম অনেকগুলো আছে। তো এখানে কিছু কমন আছে, কমন কিছু প্যাটার্ন করা আছে এই সাইটটাতে, যে HTML 5 ডট প্যাটার্ন। এখানে কিছু প্যাটার্নের বিপরীতে কি হবে এবং দিয়ে আপনার ট্রাইও করতে পারেন, আমি ভুল দিচ্ছি না ঠিক দিচ্ছি। হ্যাঁ, এখানে নিজের প্যাটার্নও বানাইতে পারেন, অনেক প্যাটার্ন এখানে দেওয়া আছে, দেখলে অনেক আইডিয়া হবে। এই যে এ থেকে জেড, জেড থেকে একটা প্লাস, যে কিছু দিতে পারেন। যে এগুলো হচ্ছে ভ্যালিড, এগুলো হচ্ছে ইনভ্যালিড, মানে এখানে এই ধরনের ইনপুট দিতে পারেন, অন্যান্য দিতে পারেন, কিন্তু এগুলো হচ্ছে এরকম দিতে পারবেন না, স্পেশাল ক্যারেক্টার। হ্যাঁ, এরকম আর কি, এরকম আপনি নিজের ইচ্ছে বানাইতে পারেন। অনেকগুলো আছে, পাসওয়ার্ড করে দেওয়া আছে কিছু, যেমন মেইলের জন্য করছে, করো নাই খাওয়াতে কথা। মেইলের জন্য প্যাটার্ন আমরা খুঁজতে পারি, অথবা নিজে বানাইতে পারি, রুমের যেভাবে বানাইলাম প্যাটার্ন খুঁজতে পারি। অনেকে জাভা স্ক্রিপ্ট দিয়ে মেইল করে, জাভা স্ক্রিপ্টে মেইলের যেই ভ্যালিডেশন চেক করে ওইটা আবার পাওয়াই যায়। জাভা স্ক্রিপ্ট দিয়ে বিশাল একটা 4-5 লাইনের একটা কোড, মানে খুব শক্ত ভ্যালিডেশন। এই আর কি
যেমন আপনি এই ভ্যালুটাকে কিন্তু পার করতে পারবেন। কেমন দেখেন, এই ভ্যালুটাকে পার করতে পারবেন। আমার মেইলটাকে আপনাকে সে এখন নাম্বারটা আমার কি হচ্ছে, নাম্বার দিলাম না, এখন নাম্বার আমার এরকম লাগতেছে, তাই না? এর বাইরে দিলে ভুল ধরতেছে, আমি যেরকম দিলেই ভুল ধরতেছে। আপনি পার করতে পারবেন কি হয়, আপনি রাইট বাটন ক্লিক করে ডেভেলপার হলে আপনি এটাকে পার করতে পারবেন, কিছুই রাখবেন আপনি। হ্যাঁ, প্যাটার্নটাকে আমি কি করে দিলাম, নাল করে দিলাম। এখন যার যে কিছু ইনপুট নিবে আমার। ও আচ্ছা, তো রিফ্রেশ। আচ্ছা, এটা ধরার আগে যদি ধরি আমি, দেখেন এটা প্যাটার্ন তো পার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এটা যদি প্রথমে আমি এটাকে নাল করে দিই, ধরতেছে না, প্যাটার্নটা পার হচ্ছে না। পার হয়ে যাওয়ার কথা তো সিএসএস দিলে সিএসএস তো ধরে যায়। এটা HTML5 তো যখন লোড হচ্ছে তখনই ধরতেছে মনে হয়, যখন লোড হচ্ছে তখনই ধরে নিচ্ছে, পার হচ্ছে না। তো ডাটা পাস করা যায়, অনেক ডাটা পাস করতেই হবে, অনেক ডাটা পাস করা যায়, সমস্যা হয় না। তাছাড়া সমস্যা নেই। যেমন এই যে পাসওয়ার্ডগুলো দেখা যায়, আপনি এগুলো চেঞ্জ করে দিলেই, যেমন এটা অটো নিয়ে নেয়, চেঞ্জ করে দিলে পাসওয়ার্ডটা ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু প্যাটার্নটা মনে হয় লোড হওয়ার সময় ধরে ফেলতেছে, ওই জন্য আর চেঞ্জ হচ্ছে না। সেই ক্ষেত্রে অনেকে জাভাস্ক্রিপ্ট দিয়ে গুরুত্বপূর্ণ ইয়েগুলা ফিল্ডগুলা জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেশন চেক করে, কারণ জাভাস্ক্রিপ্ট আপনি এভাবে এডিট করতে পারবেন না। কেউ আবার ওই জাভাস্ক্রিপ্ট দিয়েও করে, তার উপরে PHP দিয়েও করে বা SP দিয়েও করে, মানে যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি যদি এখানে কোনোভাবে চুরি করে পার করে দেন, জাভাস্ক্রিপ্ট ডিসেবল করে দিলেন ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট যদি ডিসেবল করে দেন, তাহলে তো আর জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন আটকাবে না। আটকাবে না, তখন PHP তে আটকায় দিবে যায়, তখন PHP আটকায় দিবে। ওই জন্য যে যত যেভাবে কোড করে আর কি, সিকিউরিটি যত বেশি আপনার জাভাস্ক্রিপ্টে করা আছে, PHP টা আপনাকে আটকাবেই না, কারণ এখানে তো আটকায় দিবে, ওখানে দরকারই নেই। আপনি সিকিউর করে রাখলেন আর কি। এখানে যদি কেউ জাভাস্ক্রিপ্ট ডিসেবল করে দিয়ে পাস করে দেয়, ওখান থেকে ব্যাগ আসবে, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা PHP বলেন আর ASP বলেন, ওটা তো আর এডিট করার কোনো অপশন নাই, ওটা তো থাকে এরা ব্রাউজার, ওটা থাকে সার্ভারে, তাই না? এই কাজগুলো আর কি ভ্যালিডেশন। তো এখানে মোটামুটি যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেটা কমন আসে, সেগুলো হচ্ছে এখানে কমন দুইটা জিনিসের মধ্যে আসে, সেটা তিনটা। একটা হচ্ছে এটা সবচেয়ে বেশি আসে রিকোয়ার, সহজে জাভাস্ক্রিপ্ট কিছু দরকার নেই, রিকোয়ার দিলেন লাগবেই না, ইউজার নেম, পাসওয়ার্ড, মেইল অ্যাড্রেস, রিকোয়ার লাগেই সবসময়, রিকোয়ার প্লেস হোল্ডার। আরেকটা হচ্ছে আপনার প্যাটার্ন। আর খুব কিছু কিছু ক্ষেত্রে আপনার এটা লাগে হচ্ছে শুধু মেইল অ্যাড্রেসের ক্ষেত্রে। নর্মালি মেইল অ্যাড্রেসকে সবাই আটকে রাখতে চায়, মেইল অ্যাড্রেসটা। আর অটোফোকাস সাধারণত ইউজ হয় না, এখানে দিলে ইউজ হয় না কেন? এগুলো ম্যাক্সিমাম জিনিসগুলো ইউজ হয় না। অটো নর্মালি চিন্তা করেন, যদি অটোফোকাস দিয়ে রাখেন, আপনার ওয়েবসাইটে সাইড বারের নিচে একটা ফর্ম আসছে, অটোফোকাস দিয়ে রাখলে পেজটা লোড হলে, পেজটা স্ক্রল হলে অটোমেটিক নিচে চলে যাবে ওখানে, তাই না? আর খুব কমই পেজ থাকে যেখানে শুধু ফর্মটাই থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে, যেমন রেজিস্ট্রেশন পেজে থাকতে পারে। রেজিস্ট্রেশন পেজে ঢুকলেন, কাজটা ডাইরেক্ট চলে গেলো জায়গা মতো। এগুলো কিছু সিম্পল জিনিস আসতে পারে। আমরা আরও কিছু করবো অ্যাট্রিবিউটগুলো যখন লাগবে আমাদের। তো HTML5 এর ডিফারেন্ট এতটুকুই মোটামুটি, আর বাকি যা ছিল সব HTML4 এর মতোই। হ্যাঁ, বাকি যা কিছু ছিল সব HTML4 এর মতোই, শুধু আমি কিছু ট্যাগ ইউজ করবো এক্সট্রা, আর কিছু অ্যাট্রিবিউট ইউজ করবো। আর একটা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট আছে HTML5 এ, সেটা হচ্ছে যেটা এখন আমরা কোনো কাজ করতে পারবো না, চাইলেও করতে পারবো না, সেটা হচ্ছে এটা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ, অ্যাট্রিবিউট HTML5 এর, কিন্তু এটা এখানে ইউজ করতে পারবেন না, এটা ইউজ করতে হবে আপনাকে জাভাস্ক্রিপ্টের সাথে। এটা দিয়ে হচ্ছে কি, এটা হচ্ছে কাস্টম অ্যাট্রিবিউট। কাস্টম অ্যাট্রিবিউট বলতে আপনি কাস্টম অ্যাট্রিবিউট দিয়ে অনেক রকম ডাটা পাস করতে পারেন। কাস্টম অ্যাট্রিবিউটের সাথে আপনি এখন এখানে যাই লেখেন, আমি আমার নাম লিখি, যাই লিখি, দিয়ে এখানে আমি এর ভ্যালু যাই দিই, এই ভ্যালুটাকে আমি সহজেই জাভাস্ক্রিপ্টে ধরতে পারবো। আর এই অ্যাট্রিবিউটগুলা সুবিধা হচ্ছে এই ডাটা এখন দেখবেন অনেক প্লাগ ইন, যে নামার নেট থেকে অনেক স্লাইডার, অনেক প্লাগ ইন, দেখবেন যে এই অ্যাট্রিবিউটটা আছেই, ডাটা অ্যাট্রিবিউট। এটার কাছে যে বললাম যে কোনো ভ্যালু পাস করতে পারবেন এবং জাভাস্ক্রিপ্ট এটাকে সহজেই ধরতে পারবেন। অনেক ভ্যালু পাস করতে পারবেন, শুধু একটা না। যেমন আপনি যদি চান, ধরেন যে এই ফিল্ডটার একটা ফিল্ড, এর কয়টা ভ্যালু পাইতে পারেন আপনি?
জাভাস্ক্রিপ্ট দিয়ে বা চিন্তা করেন, একটা হয়তো পারেন কি ভ্যালু, মানে যেটা কি এর ভিতরে থাকবে। একটা হচ্ছে নাম, নামটা কি একটা পাইতেন ইউজার নেম, ভ্যালু, ক্লাস, আইডি, এর বেশি কিছু পাবেন না। কিন্তু আপনি ডাটা অ্যাট্রিবিউট যদি ইউজ করেন, আমরা যতগুলো ইচ্ছা ইউজ করতে পারেন ডাটা অ্যাট্রিবিউট। আমি এখানে ইউজ করলাম ডাটা অ্যাট্রিবিউট, ধরেন যে ডাটা দিয়ে আমার দরকার হলো স্লাইডার টাইপ, তাহলে স্লাইডার বানাচ্ছি আমি একটা স্লাইডার টাইপ দিয়ে আমি এখানে কিছু লিখলাম, হ্যাঁ ডাটা, আবার লিখলাম হচ্ছে স্লাইড নাম্বার, স্লাইড নাম, হ্যাঁ দিয়ে আমি এখানে একটা কিছু লিখলাম, হ্যাঁ ডাটা দিয়ে এখানে ডাটা ডাটা দিয়ে এখানে এরকম ডাটা অ্যাট্রিবিউট যতগুলো ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন। এই ভ্যালুগুলো সহজেই আমি জাভাস্ক্রিপ্টে ধরতে পারবো। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাট্রিবিউট যেটা লাগবেই, হ্যাঁ এটা আমরা কাজ করব জাভাস্ক্রিপ্টের সাথে। কিছু কিছু জিনিস জাভাস্ক্রিপ্ট ছাড়া করা যাবে না, ওগুলো তখন করব। হ্যাঁ এই মোটামুটি পার্থক্য, আর তেমন কোনো HTML4 আর 5 এর পার্থক্য নাই। আর এমনি চেক করতে পারেন, এখানে ফাইলটাকে কাজ করে ফাইলটাকে আপ করে দিয়ে চেক করতে পারেন সহজেই যে আসলে আমি কি করতেছি। কি আমি HTML ছিলাম ডট HTML তো আপ করলাম। আচ্ছা ইনভ্যালিড আসছে, এখানে এরর আসছে অনেকগুলা, কারণ আমরা তো অনেক কিছু এডিট করলাম। হ্যাঁ এই যে এখানে অ্যাকশন বলছে, এখানে কিছু কমন জিনিস আছে। আচ্ছা এখানে আমরা অনেক বেশি জিনিসপত্র ইউজ করছি, কাটছি তো। হ্যাঁ যেমন এখানে কমন একটা জিনিস বলতেছে, এখানে দেখেন কয়টা এরর আছে, 51টা, তাই না? এখানে প্রথম এররটা বলছে যে অ্যাকশন যে অ্যাট্রিবিউটটা আছে এটা কি থাকতে পারবে না, নন এমটি। কারণ অ্যাকশন যদি আমরা দিই তার মানে অ্যাকশন কোন পেজে যাব, ওই পেজেরটা, তাই না? হয় এখানে কিছু দেন, না হয় এটাকে ডিলিট করে দেন। যদি আমি কিছু দিই, আমি যদি এই পেজে থাকতে চাই তাহলে আমি এই পেজে দিতে পারি, করলাম এটাকে, দেখেন একটা এরর কমে যাবে আমার। এখানে 55টা এরর ছিল, জানি নাকি এটা অন্য এরর আসছে মনে হয় আরো নাকি। আচ্ছা অ্যাকশনে কি ব্যাড ভ্যালু ধরলো, জান অ্যাকশন আপনি অ্যাকশন লাগবেই নাকি? আচ্ছা অ্যাকশনে যদি আমরা লাগে, অ্যাকশন নর্মালি আসা হচ্ছে আপনার, হ্যাঁ ধরেন যে process.php, ঠিক আছে, ফর্মে শুরু আছে, শেষ আছে, অটো কমপ্লিট অফ আছে, আর তো কিছু নাই। এবার তো ভ্যালিড ধরবে নাকি? কি কয় না, ওটাকে ধরতেছেই না। আচ্ছা আবার আপ করি, করে আবার দিই, আবার আপ করে দিই, ধরবে তো অবশ্যই। লাও কি কয়, এবার রিফ্রেশ দিবেন, এটা দেখেন আমরা ভ্যালু দেখাচ্ছে না, কোনটা এডিট করতেছি কোনটা দিচ্ছি আসলে, ঠিক আছে দেখার কথা। সেভ করলাম তো, ভ্যালু তো দেখাবে এখানে নাকি, ডিলিট করে দিলেও আসবে না। এবার অন্য কিছুতে অন্য জায়গা থেকে দিচ্ছি নাকি ক্যাশ ধরে আছে, দাঁড়ান এটা কোথায় করতেছিলাম আমরা, সেকেন্ড ক্লাস HTML সেকেন্ড ক্লাস, এটা না এটা তো নাই, এটা তো হালকা আসতেছে। এখান থেকে হচ্ছে আমার ক্লাস আছে হচ্ছে এইটা, এর ভিতরে হচ্ছে কি ব্যাপার, দুইটা আলাদা আলাদা জিনিস আপ করতেছি নাকি? আচ্ছা
এই সেকেন্ড ক্লাস না, সেকেন্ড ক্লাসে এত ভেজাল না করে বাইরে করে দিলাম। সেকেন্ড ক্লাস ডেস্কটপ সেকেন্ড ক্লাস এটা। এবার এবার তো সবাই ভ্যালিড হয়ে গেল একবারে। এটা কই থেকে জানি এডিট করতেছিলাম, এটাকে বাদ দিই, সেখানে কাজ করি। তাহলে এখানে আমাদের কি ছিল, একটা ফর্ম টর্মগুলো চলে গেল। এখন যদি আমরা ফর্ম দিই, হ্যাঁ এটাকে ইরর ধরে এই অ্যাকশনটাকে, যদি কিছু না থাকে, ঠিক আছে, কিন্তু ঠিক হয়ে যাওয়ার তো কথা। এই যে ইনভ্যালিড, ঠিক আছে, কয়টা ইরর? একটা। কোনটাকে ধরছে? এগুলো আপনার এই যে, এখন যদি এটাকে আমি পূরণ করে দিই তাহলে ঠিক হয়ে যাওয়ার কথা। এটা আসলে ক্যাশের জন্য বা কোন যে লিঙ্কটা ভুল হয়েছে মনে হয়। এখানে যদি আমি দিই ধরেন যে ঠিক হয়ে গেল, এই যে আবার ভ্যালিড হয়ে গেছে, ঠিক আছে, ভ্যালিড হয়ে গেছে। এই ভ্যালিডেশন প্রক্রিয়াটা অনেক ডেভেলপার চায়, অনেক ক্লায়েন্ট চায় যে HTML ভ্যালিড লাগবে, HTML CSS, যদিও এটা আদৌ কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, নর্মালি কোনো ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ না। অনেকেই বলে যে ভ্যালিডটা দরকার, কিন্তু যারা SEO করে বা ইয়ে করে কারো কথাই যে এটা অতটা গুরুত্বপূর্ণ না ভ্যালিডেশন। কারণটা হচ্ছে কি, আপনি যদি একটা প্লাগইন নেন, ভালো নাম করা একটা প্লাগইন ডাউনলোড করে দেখেন ওটা ভ্যালিড করা নাই। এমনকি বুটস্ট্র্যাপ যদি ইউজ করেন, বুটস্ট্র্যাপ CSSটা ভ্যালিড করেন দিয়ে কীভাবে করবেন? অনেক ক্লায়েন্ট চায়, বলে যে ভ্যালিড HTML CSS লাগবে, কিন্তু আপনার বুটস্ট্র্যাপে যে সবচেয়ে বেশি জনপ্রিয় CSS ফ্রেমওয়ার্ক, ওইটা ভ্যালিড করতে পারবেন না। বুটস্ট্র্যাপ একটা ডাউনলোড করে দেখবেন, অনেক ইরর আছে, ভর্তি ইরর। দেখেন যে বুটস্ট্র্যাপ ডাউনলোড করা আছে অনেকগুলা। জাস্ট এটা দেখায় রাখলাম যে যখন প্রথম HTML5 যারা প্রথম করতেছেন, হ্যাঁ, তারা HTML যখন কাজ করবেন তখন ভ্যালিডেশন চেক করতে পারেন। যখন CSS করবেন তখন দরকার নেই, কারণ CSS আমরা প্রথম যেই কাজটা শুরু করবো ওটাকে ইনভ্যালিড ধরবে। হ্যাঁ, প্রথম কাজটা ধরবে, এটা জানি, প্রথমটাকে ধরবে ইনভ্যালিড। ওই জন্য বললাম যে দরকার নাই। কারণ আমাদের যেই প্রজেক্টগুলো আছে, দেখেন আমরা বুটস্ট্র্যাপটাকে দেখে একটা এমনি দেখতে পারি, ধরেন যে ওই জন্য যদি কোনো ক্লায়েন্ট বলেই যে মাস্ট বি লাগবেই, তাহলে বলে দিবেন যে বুটস্ট্র্যাপ দিয়ে আমি করতে পারবো না, আমি নিজে CSS করে দিচ্ছি নিজের। তাও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হবে, আপনাকে বেশি কাজ করতে হবে আর কি। করা যায়, ভ্যালিড করা যায়, CSSকে ভ্যালিড করা যায়, কিন্তু সমস্যা হয় আর কি, অনেক কষ্ট হবে আপনার, এবং অনেক কাজ করতে পারবেন না আসলে, যার সত্য কথা। ও আচ্ছা, এখানে URL দেওয়া আছে না, ডাউনলোডটা বন্ধ হয়ে কি হ্যাং করলো? আচ্ছা, এই URLটা যদি আমরা W3C ভ্যালিডেশনে যদি CSS W3C CSS-টা করি, CSS only, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের নিজস্ব ফাইল, নিজস্ব CSS। ওই জন্য ভ্যালিডেশনটা একদমই গুরুত্বপূর্ণ না। অনেকে এটা ওই ভ্যালিডেশন যদি W3C যদি ভ্যালিড হয়, তাহলে ওরা একটা লোগো দেয় সাইডের নিচে বসানোর জন্য, অনেক সাইডে দিয়ে বাড়ে। আসলে তেমন কিছু, হ্যাঁ, আসলে তেমন কিছুই নাই। হ্যাঁ, কারণ প্লাগইন যদি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করেন, যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে গেলেই দেখবেন যে আপনি ইনভ্যালিড হয়ে গেছে কোড, লাভ নাই। তবে প্রথম ক্ষেত্রে নিজে কোড করার ক্ষেত্রে যে আমি ঠিক করতেছি কিনা বা কোথাও কিছু মিস গেছে কিনা, সেই ক্ষেত্রে HTML-টা চেক করতে পারেন। CSS-এ ভ্যালিড ধরে কি গেলে দেখেন, CSS-এ যে ওভার টাওয়ার আছে, তারপরে আমরা যে একটা করি, এই যে এরকম যারা ওয়ার্ডপ্রেস করছেন এখানে বা আমরা এরকম একটা করছিলাম না, লিখছিলাম না, ওয়ার্ডপ্রেস ক্লাসও লিখছিলাম মনে হয়, যে ঠিক করার জন্য এই প্রথম লাইনটা এটাকে ইরর ধরবে, ঠিক আছে, এটা ইনভ্যালিড। ওই জন্য ভ্যালিডেশনে গুরুত্ব দিয়ে লাভ না, এমনি বললাম আর কি, যে দেখতে পারেন যতক্ষণ HTML করবেন। আচ্ছা,
আচ্ছা, এখানে আর কি কি ছিল? এখানে আর তেমন কিছুই ছিল না, এগুলো তো মনে হয় করেই আসছেন। এখানে কি থাকে আর টাইপ আমরা এমনি করতে পারি, যেগুলো পুরাতন ওগুলো দেখার দরকার নাই। টেক্সট, পাসওয়ার্ড, তারপরে কি থাকে? রেডিও। রেডিওর কাজ কি? রেডিওর কাজ হচ্ছে অপশন। রেডিও হলে সবগুলো নাম সেম থাকে, এগুলো কমন জিনিস, তাই না? রেডিও, তারপরে কি থাকে? চেক বক্স, চেক বক্স থাকে। তারপরে থাকে হচ্ছে ফাইল, আছে হচ্ছে আপনার ইমেজ, তারপরে আছে হচ্ছে সাবমিট, বাটন, হ্যাঁ রিসেট একটা আছে, রিসেট। এই তো এগুলাই মোটামুটি কমন, পুরাতন এগুলা ইউজ করতে হবে, আর নতুন একটাই। তো HTML আর সময় না দিয়ে আমরা মনে করলেন যে এখন কাজটা হচ্ছে কি, যে মনে হয় কিছু কাজ করে নিয়ে আসলে ভালো হতো। এটা তো হচ্ছে ভালো জিনিস, কারণ হ্যাঁ আমরা ধরে নিয়েছি যে বেসিকগুলো মোটামুটি কেউ জানে, মানে মোটামুটি জানে কিভাবে। যদি মনে হয় যে না এটা না, সমস্যা নেই, ওই বেসিক থেকে শুরু করা। ফ্র্যাঙ্কলি বলে কোনো সমস্যা নেই, কিন্তু ফ্র্যাঙ্কলি বলতে হবে সব। আচ্ছা, তাহলে এইটা এই জিনিসটা দেখেন তো, এই জিনিসটা করে আনতে পারবেন কিনা? সিএস তো লাগবে, সিএস তো শুরু, আমরা HTML শেষ, সিএস এর সাথে একসাথে করবো আমরা। আমার মনে হয় যে ছোটো ছোটো কিছু কাজ দিলে আর কিছু কাজ করে দেখাইলে এখানে বেশি ভালো হবে, কারণ একদমই যে নতুন মনে করলেন সিএসএস এটা কি কাজ করে, ডিসপ্লে বলো কি কাজ করলে কি দরকার আছে, প্রতিটা এলিমেন্ট ধরে ধরে দেখাতে হবে। আচ্ছা, তাইলে একটা কাজ করেন, যেটা বলি, যদি এরকম সমস্যা হয়, যেহেতু সিএসএস সমস্যা আছে, HTML তো সমস্যা নাই। হ্যাঁ, আপনার তো কিছু সমস্যা নাই, HTML CSS আপনি তো সব করতে নেই, আপনি সব করতে নেই, আপনাকে বললাম নাই। ও আচ্ছা, আচ্ছা এটাকের কয়টা অ্যাট্রিবিউট আছে বলুন দেখি? এটাকের কয়টা অ্যাট্রিবিউট আছে? হ্যাঁ, তাও দুই একটা অ্যাট্রিবিউট কি কি? নাহলে তো HTML শেষ হবে না। আমি তো ধরছি HTML4 সব করা আছে, আমি HTML5টা দেখা দিলাম। HTML4 যদি না করে থাকেন, আগে যদি না করে থাকেন, তাহলে কিন্তু ওগুলাও দেখতে হবে। এটাকে কয়টা অ্যাট্রিবিউট আছে বলুন দেখি? না না, এখানে কিন্তু কয়টা লেভেল আছে। আমি বলি আমার করাতে সমস্যা না, আমি বলি যে আমি কিন্তু যতটুকু জানি যে HTML4 শেষ, হ্যাঁ 5 থেকে শুরুর জন্য আমি কিন্তু 5টা কেমনভাবে দেখাইছি, খুবই স্পিডে গেছি এবং 5টা দেখাই দিচ্ছি যে কমন জিনিস কি কিনে 5-এর। আর যদি মনে হয় যে না আমার HTML বেজেই সমস্যা আছে HTML, তাহলে আমাকে হেডার ট্যাগ থেকে হেডার ট্যাগের কী কাজ, ফুটার ট্যাগের কী কাজ, হেডের মধ্যে কী থাকে, টাইটেল ট্যাগের কী কাজ, কী কী হইতে পারে না হইতে পারে, সবগুলো আসতে হবে ওইভাবেই। এইটার মধ্যে কি আমি না, আমি সবার পক্ষ থেকে বলছি, যদি আমি ওদের মধ্যে কেউ কাজ পারে, মানে আমরা HTML4 নিয়ে মোটামুটি সবাই কাজ করছি, যখন যতটুকু দরকার ছিল অতটুকু নিয়ে কাজ করছি, এর থেকে বেশি কিছু ভার্সিটি যতটুকু লাগে তখন যেখানে আমরা দেখি কাজ দেন, আপনার এটা ভাই না, আমরা কাজ দেন, আমি আটকাইলে আপনারা জিজ্ঞেস করবো, এটা সবাই। আর এরপর রিভিউর মধ্যে যে কোনো একটা আপনি যে কোনো একটা ক্লাস HTML4 উপর নিয়ে নেবেন, ওইখানে আমার যত কোশ্চেন আছে আমার HTML4 উপর করে বলেন। আপনি কি জানি বলতে চাচ্ছেন? আচ্ছা, হবে হ্যাঁ, তাহলে ওটা আরো ভালো হয়।
আমার আসতে সমস্যা নাই, কারণ আমি তো এখান থেকে এখানে হ্যাঁ আমরা তো সব নিজেদের লোক, টেনশন কি। আরে ওগুলা কিছুই না, আমি শুনেন বলতেছি, আমি কেন বললাম যে ভাই আপনারা বুঝবেন না, যদি ফোন না বুঝেন, যদি আপনি টেবিল না বুঝেন, তাহলে কিভাবে কাজ করবেন? যদি আপনি হেডার ট্যাগ এগুলো না বুঝেন, এই ট্যাগ না বুঝেন, যেমন কিছু জিনিস আছে, এটা কিন্তু অনেক কাজ আছে। অনেক কাজ, এটাকে অ্যাট্রিবিউট কয়টা, এটা কিন্তু বেশ কিছু কাজ আছে। মিনিমাম 3টা অ্যাক্টিভিটি ইউজ করতে হবে এখানে। যেমন আমরা ধরেন যে এটা দিয়ে নর্মালি কি করি, লিংক ক্লিক করলাম একটা সাইডে চলে গেল, কিন্তু এই যে এই কাজটা উনি করছে, যে উনি ইয়ে আপনার কাজটা হয়ে গেল, আচ্ছা ওনার কাজটা পেন ড্রাইভে আছে, হ্যাঁ লোকাল হতে আছে। না না ওনার পেন ড্রাইভে আছে, ওনার কাজ এটা HTML কোনটা, এটা না না যাই হোক বলি, মানে আপনি এডিট করছেন, কিছু করছেন তো মনে হয়। আচ্ছা যাই হোক, এই যে এখানে যে কাজগুলো আছে এগুলা কিন্তু এটা দিয়ে করে না, কিন্তু এগুলা ক্লিক করলে অন্য সাইডে যাচ্ছে, এটা কিন্তু এটাকে এই কাজ কিছুই না। এই যে আসতে উঠতেছে এটা জাভাস্ক্রিপ্টের ইফেক্ট, এটা বাদ। কিন্তু এখান থেকে যে এখানে আসতেছে, যদি আমি জাভাস্ক্রিপ্টটা বন্ধ করে দিই, তাও এখানে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে, কিন্তু আসতে উঠবে না, একবারে চলে যাবে। একটা ধাক্কা খায় ধরেন যে চলে গেলে স্মুথলি যাবে না, কিন্তু এখানে আসবে। এটাও এটাকের কাজ। এটা দিয়ে আরেক সাইডেও যাওয়া যায়, তাই না? এটা দিয়ে আবার ফাইলও ডাউনলোড করা যায়, একটা MP3 সাথে লিঙ্ক করে দিলাম, ক্লিক করলে MP3 ডাউনলোড হবে। আবার এটা দিয়ে ধরেন যে অন্য পেজের, ধরেন আমি এই পেজে আসছি, এই লিঙ্কটাতে ক্লিক করলাম, এটা অন্য এক পেজের শেষে চলে গেল। নর্মালি কি হয়, অন্য পেজে শুরুতে ওপেন হয়, তাই না? ক্লিক করলাম, অন্য পেজের একদম শেষে চলে গেল। এই সবগুলো কিন্তু এটাকের কাজ। যেমন প্রথম আলো লিংকের ক্লিক করি, মানে টপ টু বাটন কোনো পেজে নিচে না, আসে, উপরে উপরে চলে গেল, তাই না? এগুলো সব এটাকের কাজ। সব এটাকের কাজ। স্ক্রলিং এর দরকার নেই, ক্লিক না, করলে দরকার নেই। ক্লিক করলাম চলে গেল। বড় পেজ থাকতে পারে না, স্ক্রলিং করলে ক্লিক করলে উপরে চলে, এটাও এগুলো এটাকের কাজ। মিডিলও যেতে পারে। তারপরে আপনার আর কি থাকতে পারে, ধরেন যে হ্যাঁ, কালকে যদি কারো প্রবলেম থাকে, আপনি কালকে আসেন, ঠিক আছে? বেসিক একবার শুরু থেকে HTML ট্যাগ যেগুলো বেসিক ট্যাগ একটা শেষ না বেশ দিয়ে শুরু করবো। HTML-টা হচ্ছে কি না, আমার শুরুতে সমস্যা নেই, যেমন আপনি আপনার আগে করছেন, তার আগে করছেন, তাদের কাছে বোরিং লাগবে। HTML যদি আমি শুরু থেকে শুরু করি, তাহলে একটা ক্লাস নেন বেসিক আচ্ছা সমস্যা নাই, নিব না। তাহলে নেক্সট ক্লাস আমি আবার একদম শুরু থেকে দেখাই দিব না, কোনো সমস্যা নেই। থেকে এই ট্যাগ টেবিল আপনি এগুলো মোটামুটি দেখে স্টাডি করে যাবেন। হ্যাঁ দেখে আসেন। এই ট্যাগ টেবিল, তারপর হচ্ছে এই যে কিছু কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা ফর্ম লাগবে। ফর্ম কিন্তু HTML গুরুত্বপূর্ণ, ফর্মে কিন্তু CSS কিছু নাই। এগুলো কিন্তু লাগবে। ফর্মে কিন্তু CSS কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, ইনস্টার ফোন না না ওটা কোন লাগবে না। রেকর্ড আছে তো, হ্যাঁ না না রেকর্ড হইলো, তারপর আপনি দেখেন। রেকর্ড হলে, রেকর্ডটা খুব জিনিস। কারণ হচ্ছে বলি যে যখন আমরা সাইট ডিজাইন করলাম, এটা একটা গেল, হ্যাঁ, যখন আমরা মনে কোনো অ্যাপ্লিকেশন ডিজাইন করবো, কোনো ম্যানেজমেন্ট সফটওয়্যার বাইকে, তখন কিন্তু আমাদের এই বেসিক জিনিসগুলো HTML সব কোডে ইউজ হবে। তখন আমরা টেবিলও ইউজ করতে পারি, ডিবও ইউজ করতে পারি, ঠিক আছে? তারপর এই ট্যাগগুলো, ইনপুট ট্যাগ তো লাগবে, ইনপুট ট্যাগের কোনো বাদ দেওয়া যাবে না, ফোরও ট্যাগ কোনো বাদ দেওয়া যাবে না। তো এগুলো একটু স্টাডি করে আসেন, আপনাদেরকে তো লিঙ্ক দিয়েছিলাম আমি, প্রথমে স্টাডি করতে বলছিলাম, কিছু জিনিস স্টাডি করে আসেন, ঠিক আছে? ও ওই হিসেবে ক্লাস নিচ্ছে। এখন যদি বলেন যদি কালকে আসতে, কালকে যদি বলেন যে না সবাই যদি বলেন, তাহলে ওই এরপরে ক্লাসটা বেসিক থেকে হবে। কালকে বিকালে ক্লাস, কালকে বিকালে ক্লাস হবে কি? সোমবারে সোমবার সকালে নাকি নেক্সট ক্লাস? সোমবার, আচ্ছা সোমবার 11টা 11টা সোমবার 11টা। সোমবারে তো ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে সোমবারে বেসিকটা নেই। হ্যাঁ সোমবারে তাহলে দেখে আসেন। সোমবারে তাহলে একদম বেসিক থেকে শুরু। হ্যাঁ আমি কি- কালকে আসছি। আপনি কালকে আসেন। কিছু কমন জিনিস দেখে নেন, যেমন কিছু কমন জিনিস যেমন এট্যাগ, হ্যাঁ তারপর আইফ্রেম, আইফ্রেমের অনেক কাজ আছে। তারপরে ইয়ের মধ্যে লিস্ট আছে আমার কাছে, হ্যাঁ বেসিক থেকে একটা লিস্ট আছে, আমি ওটা দিয়ে দেবো। ঠিক আছে, যেমন পিজে এখন হেডার H1 কি কাজ করে, H1 যা করে এই ওই ব্যবহার কিন্তু একই, H1 থেকে H3 একই। এখন আপনাকে তো ধরে ধরে দেখাতে হবে না, দিস ইজ H1, দিস ইজ H2। তাহলে ওই যে তাহলে আপনি যদি ফেসবুক গ্রুপটা করেন, আপনি গ্রুপ করবেন না? হ্যাঁ গ্রুপ সিক্রেট করবেন না অবশ্যই, গ্রুপ তো নর্মালি না না এটা আছে। সিক্রেট করবেন। হ্যাঁ আমি আপ করে দেবো এটা আজকে। গ্রুপ সিক্রেট করলে তাহলে ওখানে ওই দিয়ে দিবে, যাদের লাগবে যাদের লাগবে না তাদের ইগনোর করে যাবে, যাদের লাগবে তাদের লাগবে নিয়ে নিবে। একবার বেসিক টাইপগুলো যেগুলো আমরা ইউজুয়াল ইউজ করি, বেসিক। সোমবারে সকাল 6টায় না, সকাল 11টায়। और पूरा लाइफ ছাড়া গ্রুপ করছে আচ্ছা আচ্ছা আমাদের ক্লায়েন্ট থেকে শুরু করে সময় ব্যবহার করে হ্যাঁ আমরা 10 মিনিট লেটে আসি, সমস্যা নেই। আপনি 10 মিনিট লেটে আসেন, সমস্যা নেই। কেননা আমরা যদি ক্লাস স্টার্ট করে দিই, আপনি 10 মিনিট পরে আসলে এগুলো ক্লাস বুঝতে পারবেন। ভিডিও নিয়ে কিন্তু সব কিছু হবে না, ভিডিও তখন দেখতে দেখতে বোরিং হয়ে যায়।
2 ঘন্টার ক্লাস আপনি যখন ক্লাসে থাকবেন তখন খুব সহজে বুঝতে পারবেন। যখন আমি ক্লাসে স্কিপ করে যাই বলবো যে ভিডিও দেখে আমি করবো, জীবনে বুঝতে পারবো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কথাটা ঠিকই, কিন্তু আর ভিডিও দেখে যদি করা যায় তাহলে তো টিউটোরিয়াল তো আছেই, অ্যাভেলেবল টিউটোরিয়াল আছে ইউটিউবে। আর কি